আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ। আমি এবং জয় আজকে অজয় একসাথে হয়েছি। তো তোমাদের আজকে ইংলিশ ক্লাস। তো এটা আমাদের আই হোপ দ্বিতীয় ইংলিশ ক্লাস। তো প্রথমটা হচ্ছে তোমাদের এহসান স্যার নিয়েছিল এবং হচ্ছে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা প্রথমে ক্লাসে শুরু করেছি 9টায় শুরু করেছিলাম তো এটা আমরা ক্যান্সেল করেছি, আবার নতুন ভাবে শুরু হচ্ছে আর কি ক্লাস। তো তোমরা যারা যুক্ত ছিল তারা জয়েন করে ফেলো এবং হচ্ছে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু জানিয়ে দাও, তাদেরকে একটু মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে আজকের এই ক্লাসে। অজয় স্যার, আজকে কি পড়ানো হবে? আজকে হচ্ছে আমরা তোমরা মনে করো যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে গ্রামার অংশ থেকে অনেকগুলো প্রশ্ন আসে, বাট আমি আলোচনা করছি গ্রামার পার্টগুলো থাকে কনফিউজিংয়ে ভরপুর কিংবা কমন মিস্টেক পার্ট থেকে। আজকে আমার যে পারপাসটা থাকবে, যেটা ক্লাস শেষে তোমরা জানতে পারবা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং টপিকগুলোর সাথে পরিচিত হতে পারবা, এবং অনেকগুলো হ্যাক্স তো থাকবেই। সো তোমাদের যারা ফ্যান রয়েছে সবাইকে একটু কমেন্ট করে জানাই দাও যাতে সবাই একসাথে যুক্ত হতে পারে। আমাদের প্রথম দিকে একটা সাউন্ডের প্রবলেম হয়েছিল, সেটা আমি আবার শুরু করছি একেবারে প্রথম দিক থেকে। ওকে ওকে, ধন্যবাদ। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। মেনশন করে দাও সবাই, এবং ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করো। আজকে হচ্ছে তোমাদের গ্রামারের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোন টাইপের বা কোন লেভেলের কোশ্চেনগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখাবেন অজয় স্যার। সো শুভকামনা অজয় স্যারের জন্য এবং তোমাদের জন্য, তোমরা ভালো করে ক্লাসটা করো। টাটা। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে হয়তো এখন সব কিছু ঠিকঠাক এবং সব কিছু শোনা আছে, যদি হয় জাস্ট ওকে লিখো। ওকে লেখার পর আমি চলে যাব আজকের ক্লাসে। জাস্ট ওকে লিখো। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা পড়ালেখার আজকের এডমিশন প্রোগ্রামের আমার প্রথম ক্লাস, দ্যাট মিনস ইংলিশের দ্বিতীয় ক্লাস ইংলিশ। আমরা প্রথম প্রশ্নটা আমরা সংগ্রহ করেছি পিন পয়েন্ট অ্যারো থেকে। পিন পয়েন্ট অ্যারো বলতে কি? পিন পয়েন্ট অ্যারো বলতে আমাকে এই ধরনের একটা লাইন দেওয়া থাকবে, ওই লাইনের মধ্যে 4টা কিংবা 5টা জায়গায় ভুল থাকবে। সরি, 4টা বা 5টা জায়গার মধ্যে আমাকে আন্ডারলাইন করা থাকবে। এই 4 বা 5 লাইন থেকে আমার একটা কনসেপ্টের মধ্যে হচ্ছে ভুল আছে, ওই ভুলটা বের করার কাছে হচ্ছে মূলত পিন পয়েন্ট অ্যারো। এক্ষেত্রে পিন পয়েন্ট অ্যারোর ক্ষেত্রে কিন্তু তোমাকে কখনো বলবে না সঠিকটা লিখো, জাস্ট হচ্ছে যেটা ভুল আছে সেটা ভুলটাকে আমরা ফাইন্ড আউট করবো। তাহলে আমার প্রশ্নটা একটু সবাই দেখো, প্রশ্নটা একটু খুব ভালো মতো পড়ছি। She is looking forward to go to Europe next year, no arrow। এবং প্রশ্নটা চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটের 15 এবং 16 সেশনে আসা একটা প্রশ্ন। তাহলে এখানে কোথায় ভুল আছে তোমরা একটু চিন্তা করো। তোমরা চিন্তা করতে করতে আমি কিছু পয়েন্ট তোমাদেরকে আলোচনা করছি, বেসিক কনসেপ্টগুলো একটু দেখো। আমরা সাধারণত জানি টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের কোন ফর্ম হয়? টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এমন কিছু টু যুক্ত ফ্রেজ রয়েছে যে ফ্রেজগুলোর পরে সাধারণত আমরা কি করতে পারি? ভার্বের সাথে আইএনজি করতে পারি। আমি আবার বলছি, টু এর পর সাধারণত জানি আমরা ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এমন কিছু টু রয়েছে যে টুগুলোর পর সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়। সে টুগুলো কি? সে টুগুলো আমি আগে একবার লিখে দিচ্ছি, তারপরে কীভাবে তোমরা মনে রাখবা সেটা নিয়ে আলোচনা করব। কি আছে? যেমন আমরা বলতে পারি উইথ এ ভিউ টু। কী হতে পারে? উইথ এ ভিউ টু, অথবা লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু কিন্তু যে কোনো টেন্সে থাকতে পারে। দ্যাট মিনস লুক শব্দটা কিন্তু এনি টেন্সে থাকতে পারে। আমি লিখেও দিচ্ছি, লুক শব্দটা হচ্ছে আমাদের এনি টেন্সে থাকতে পারে। এরপর উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এরপর যেটা রয়েছে বি অথবা গেট ইউজ টু। বি অথবা কি থাকতে পারে? গেট ইউজ টু। এই যে বি এবং গেট ইউজ টু, এই শব্দ দুটিও কিন্তু আমার এনি টেন্সে থাকতে পারে, সেটা কিন্তু মনে রাখবো। যেমন বিটা হতে পারে অ্যামিস আর ওয়াচর থেকে যে কোনো একটা নিতে পারবো, গ্যাটটা কিন্তু যে কোনো একটা টেন্স থাকতে পারে। তবে এই প্রশ্নটা একটা স্টার দিয়ে রাখবা, বি অথবা গেট ইউজ টু। কেন? কারণ আবার অনেক সময় যখন শুধুমাত্র ইউজ টু থাকবে তখন এরপরে কিন্তু আমরা কি করব? ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট ইউজ টু। অথবা আমরা বলতে পারি অ্যাকস্টম টু। তাহলে অ্যাকস্টম টু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অভ্যস্ত হওয়া। অ্যাকস্টম টু শব্দের অর্থ হচ্ছে কি? অভ্যস্ত হওয়া। অথবা আমরা বলতে পারি অবজেক্ট টু। কি বলতে পারবো আমরা? অবজেক্ট টু। অথবা আমরা বলতে পারি এডিক্টেড টু। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কমিটেড টু। কমিটেড টু। এই শব্দগুলোর পর এই যে আমি একটা পাঠ লিখেছি, এই সমস্তগুলোকে বলা হয় আমাদের টুযুক্ত ফ্রেজ। এই টুযুক্ত ফ্রেজগুলোর পর আমরা সব সময় ভার্বের সাথে আইএনজি যোগ করব। আচ্ছা, আশা করি তোমরা বুঝেছো। এটা যদি বুঝো তাহলে আমাকে বলো তো এখানে কোথায় বলা আছে? এতে, বিতে, সিতে নাকি রিতে? তোমরা সবাই আনসার দিলে বুঝতে পারবো তোমরা 100% বুঝেছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লুকিং ফরওয়ার্ড। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম লুক শব্দটি যে কোনো টেন্সে থাকতে পারে, যার কারণে এখানে লুক ফরওয়ার্ড টু আছে। টু এর পর কখনো ভার্বের বেস ফর্ম হবে না।
তাহলে আমি সাধারণত লুক ফরওয়ার্ড টুর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি করতে পারি, সেটাকে টু গো না বলে আমাদের আনসারটা কি হবে, গোয়িং হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই বিষয়টা কীভাবে মনে রাখবা দেখো, আমরা একটু গল্পর ছলে মনে রাখতে পারি। যেমন আমরা বলতে পারি ভিউ, সে যদি আমাকে ভিউ করে, সে যদি আমাকে লুক দিয়ে থাকে, ভিউ লোকটা যদি অভ্যস্ত হয়ে যায়, ইউজ টু অ্যাকস্টম টু অভ্যস্ত হয়ে যায়, এবং সেটা যদি তার এডিকশনে কনভার্ট হয়, এবং আমি তার জন্য অবজেকশন করব, এবং অবজেকশন করার জন্য আমি কমিটেড থাকবো। কমিটেড করার পর কি হবে, আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো। দ্যাট মিনস এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি সিএনসি। সিএনসি মানে বুঝো আইএনসি, মনে রাখার জন্য। সো এইভাবে এই পার্টগুলোর পর সবসময় কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবং এখান থেকে আরেকভাবে প্রশ্ন আসতে পারে, এই সবগুলো হচ্ছে টু যুক্ত ফ্রেজ, এবং এই শব্দগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে টু ব্যবহৃত হয়। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ। তাহলে আনসারটা দেখো, তাহলে আনসার কি সি। যাদের হয়েছে কনগ্রাচুলেশন। আমরা এরপরে আরেকটা প্রশ্ন, আমি আজকে তোমাদেরকে বলেছিলাম আজকের প্রশ্নগুলো সবগুলো হচ্ছে কনফিউশনে ভরপুর। আজকে প্রথমে আমি এক্সপ্লেন করব কেন এটা হচ্ছে, আগে সেটা গ্রামারটা এক্সপ্লেন করব, দেন হচ্ছে আমরা সঠিক আনসারের মধ্যে চলে যাব। তাহলে এখানে কি আছে, আমরা সেকেন্ড প্রশ্ন, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ অর এন, কোথায় এসেছে প্রশ্নটা পাশে দেখে নিতে পারবা। এবং এই প্রশ্নটি আমাদের কি হতে পারে, অ্যাডজেক্টিভ শব্দটি কি আমার একটা প্রনাউন হবে, নাকি একটা নাউন হবে, নাকি একটা ভার্ব হবে, নাকি একটা অ্যাডজেক্টিভ হবে। তুমি আবার চিন্তা করতে পারো অ্যাডজেক্টিভ আবার কোন ধরনের পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ আনডাউটলি অ্যাডজেক্টিভ হবে না, মনে রাখতে হবে কি, সেটা একটু লিখে দেখাচ্ছি। আমরা সাধারণত পার্টস অফ স্পিচ তো জানি, এই প্রশ্নটা দিয়েছে কোন জায়গা থেকে, আমাদের পার্টস অফ স্পিচ থেকে প্রশ্নটা সংগ্রহ দিয়েছে। ওকে, তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার, এই 8 প্রকার। এই 8 প্রকার প্রতিটা একটা নাম, প্রতিটা একটা নেম। যেহেতু এগুলো প্রতিটা একটা নাম, যার জন্য আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ, সকল পার্টস অফ স্পিচ এক একটা নাউন, এক একটা কি নাউন। যেমন তোমাকে বলতে পারে প্রনাউন কোন ধরনের পার্টস অফ স্পিচ, তুমি কিন্তু সেটা প্রনাউন বলতে পারবে না, তোমাকে কি বলতে হবে, সেটা একটা নাউন। তোমাকে বলতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে, প্রতিটি পার্টস অফ স্পিচ এক একটা নাম, যার কারণে প্রতিটি পার্টস অফ স্পিচ এক একটা হচ্ছে নাউন। সো এখানে কোনটা সঠিক অ্যান্সার ইজিলি পাচ্ছ তোমরা, তো আজকে খুব ভালোভাবে হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ারভাবে ধারণা পাচ্ছ। আবার বলছি, প্রতিটি পার্টস অফ স্পিচ এক একটা নাম বিধায় এগুলোকে আমরা কি বলতে পারি, এক একটা নাউন বলতে পারি। কি বলতে পারি আমরা, নাউন। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কাছে তোমাদের যারা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারা কনসেপ্টগুলো ক্লিয়ারভাবে ধারণা নিতে পারে। তাহলে পার্টস অফ স্পিচটা একটু ভালো মতো জেনে নিবা তোমরা। তাহলে এটা কি হচ্ছে, নাও যাদের হয়েছে থ্যাংক ইউ। এখন আমরা এরপর পাঠে যাব। এরপরে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হার্ট অ্যান্ড ফাস্ট। এই হার্ট অ্যান্ড ফাস্ট শব্দের অর্থ কি হতে পারে, এবং এই পার্টটা হচ্ছে ফ্রেজ এবং ইডিয়মসের। দ্যাট মিনস আমার এই প্রশ্নটা হচ্ছে ভোকাবুলারির জায়গা থেকে, কোন জায়গা থেকে দিয়েছি আমরা, আমাদের এই প্রশ্নটা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ বুকে পার্ট থেকে দেওয়া হয়েছে। দেখা যাবে বুকে পার্টগুলো থেকে অনেকগুলো প্রশ্ন হয়, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্বস আর ফ্রেজ এবং ইডিয়মস থেকে কিন্তু প্রশ্ন আসে। এই পার্টগুলো কিন্তু মেমোরাইজিং পার্ট, এগুলো কিন্তু তোমাদের নিজ দায়িত্বে যেভাবে টেকনিক দিয়ে পারো বা অন্য কোনো কৌশলে পারো, সেভাবে তোমাকে বিষয়টা রপ্ত করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হার্ট অ্যান্ড ফাস্ট। হার্ট অ্যান্ড ফাস্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু স্থির থাকা, মানে নিশ্চিত, মানে আমি বিষয়টা নিশ্চিত, হার্ট অ্যান্ড ফাস্ট। তাহলে হার্ট অ্যান্ড ফাস্ট নিশ্চিত শব্দের অর্থ কি হতে পারে, যেটাকে আমরা বলতে পারি ফিক্সড। কি বলতে পারি আমরা, ফিক্সড। তাহলে হার্ট অ্যান্ড ফাস্ট শব্দের অর্থ হচ্ছে ডিফিকাল্ট ম্যাটার হবে না, লস হবে না, এবং ইজি ম্যাটার হবে না। তাহলে আমরা কি বলতে পারি, ফিক্সড। তাহলে হার্ট অ্যান্ড ফাস্ট শব্দের অর্থ হচ্ছে ফিক্সড। এবং আরেকটা কনসেপ্ট মনে রাখবা, অনেক সময় বলতে পারে হার্ট অ্যান্ড ফাস্ট শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে। তাহলে হার্ট অ্যান্ড ফাস্ট শব্দটিকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ এখানে হার্ট তো একটা অ্যাডজেক্টিভ, আবার ফাস্ট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, যার জন্য এখানে হার্ট অ্যান্ড ফাস্ট শব্দটিকে আমি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তেমন কি করতে পারবো, সংজ্ঞায়িত করতে পারবো। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে কি হচ্ছে, ফিক্সড। অনেক আনসার দিচ্ছ, তোমরা তো ইংলিশ অনেক ভালো পারো। কারণ কি, যারা ইংলিশ অনেক ভালো পারো তাদের জন্য এই প্রশ্নটা কি হতে পারে দেখে চিন্তা করি। সবাই তো টাকা পয়সা ভালো লাগে না, মানে টাকা ভালো লাগে, মানে টাকা না, মানি। ওকে, টাকা না, কি আছে দেখো, হোয়াট কাইন্ডস অফ নাউন, মানি। মানি শব্দটা কোন ধরনের নাউন হতে পারে। তাহলে আমরা একটু যদি প্রশ্ন দিকে একটু দেখি, আমার প্রশ্নটা মূলত করেছে কোন জায়গা থেকে, নাউনের অংশ থেকে। তাহলে নাউনের অংশ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে যে একটু আলোচনা করি। নাউনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, সেটাকে আমরা বলতে পারি পি সি হোল স্কয়ার
এম এ, এটা মানে কি নাউনের 5 প্রকার কনসেপ্টগুলো। যেমন প্রি মানে আমরা বলতে পারি প্রপার নাউন, একটা সি মানে কালেকটিভ নাউন, আরেকটা সি মানে হচ্ছে কমন নাউন, এম মানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এম মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে প্রশ্ন আসে কোন জায়গা থেকে? প্রপার ভার্সেস কমন জাতীয় প্রশ্নগুলো একটু বেশি দিয়ে থাকে, এবং আরেকটা জায়গা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এটা হচ্ছে নাউনের একটা পার্ট। নাউনকে 5 প্রকার ভাগ করতে পারি। আবার নাউনকে গণনার দিক দিয়ে আমরা সেটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং অপর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন মানে কি? যেগুলো গণা যায়। আর আনকাউন্টেবল নাউন মানে কি? যেগুলো গণা যায় না। তাহলে মানে শব্দটা কিন্তু গণা যায় না, মানে শব্দটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। কেন? তুমি কখনো বলেছো প্লিজ গিভ মি 5 মানিস? আমরা কখনো মানিস বলা যায় না, মানি কখনো গণা যায় না। টাকা গোনা যায়, কয়েন গোনা যায়, ডলার গোনা যায়, এগুলো গণতে পারি, কিন্তু টাকা কখনো গণতে পারি। এটা মাথায় রাখবা। কনফিউজিং প্রশ্নগুলো কিন্তু খুব বেশি দিবে, যার জন্য মানি শব্দটাকে আমরা কি বলতে পারি? একটা আনকাউন্টেবল নাউন। কি বলতে পারবো আমরা? আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলতে পারবো, তাহলে এটা গণা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কোনগুলো? যেগুলো হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এখানে কিন্তু প্রশ্ন আসে। এবং সর্ব হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টি বোঝানো হয়। এবং আরেকটা বিষয় মনে রাখবা, যদি কালেকটিভ নাউন সাবজেক্টের জায়গায় থাকে তখন ভার্বটা সবসময় 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমি একেবারে দেখো প্রতিটা পার্ট থেকে যেমন হয়ে প্রশ্ন আসবে, প্রতিটি পার্ট কিন্তু একেবারে ধারাবাহিকভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এটার আনসারটা পেয়ে গিয়েছি। যারা আনসার পাচ্ছ জাস্ট লিখতে হবে কত আনসার হতে পারে। এক্সপ্লেনটা করার পরে কত আনসার হবে? আনসার হচ্ছে ডি, আনকাউন্টেবল নাউন। এরপর আমরা চলে যাব আরেকটি প্রশ্নে। এখন হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমি নিজেও অনেকবার ভুল করে ফেলি। মানে হচ্ছে তোমার এই পার্টটাকে এই পার্ট বলি, মানে হচ্ছে আগেরটা পরে বলি, পরেরটা আগে, লাইক দ্যাট। প্রশ্ন একটু পড়ছি। 4টা অপশন আছে। রাজশাহী ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির প্রশ্ন, 4 এবং 5 সেশনে আসা একটা প্রশ্ন। কি আছে একটু দেখবো আমরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অ্যাফিউ? অ্যাফিউ শব্দের অর্থ কি হতে পারে? অ্যাফিউ শব্দের জানার আগে আমি এটা সম্পর্কে একটু এক্সপ্লেন করছি। দেখো, আমরা অ্যাফিউ শব্দ, এই যে অ্যাফিউ, আমাদের কয়েকটা শব্দ আছে। একটা হচ্ছে ফিউ এবং আরেকটা শব্দ আছে অ্যাফিউ। ঠিক তদ্রূপভাবে আমাদের আরেকটা শব্দ আছে লিটল এবং আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে অ্যা লিটল। এই শব্দগুলোর মধ্যে পার্থক্য আসলে কি, এগুলো একটু আমরা জানবো। যদি সেন্টেন্সে কখনো অ্যাফিউ অথবা অ্যা লিটল থাকে, এটা মানে বোঝায় কিছু পরিমাণ, দ্যাট মিনস সাম। আর অপরপক্ষে ফিউ এবং লিটল শব্দের অর্থ হচ্ছে এটা সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে। কোন ধরনের অর্থ প্রকাশ করে? ফিউ এবং লিটল শব্দ দুইটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। আর অ্যাফিউ এবং লিটল এই দুইটার শব্দের অর্থ হচ্ছে সেম, মানে সাম বোঝায়। অ্যাফিউ এবং লিটল শব্দের অর্থ হচ্ছে সাম, কিছু পরিমাণ। ওকে। এবং আরেকটা বিষয় যদি আমরা এখান থেকে এক্সপ্লেন করি, ফিউ এবং অ্যাফিউ শব্দটা মূলত আমরা কাউন্টেবল নাউন, আমার শব্দটা যদি একটা কাউন্টেবল নাউন হয় সেই ক্ষেত্রে আমরা ফিউ অথবা অ্যাফিউ শব্দটি ইউজ করবো। অপরপক্ষে লিটল অথবা লিটল শব্দটা মূলত আমরা আনকাউন্টেবল নাউনের আগে কি করে থাকি? ইউজ করে থাকি। এটা একটু মনে রাখবা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কোনটা আনসার পাচ্ছি? অ্যাফিউ বলতে আমরা কি বলেছি? সাম। কি বলেছি আমরা? সাম। সো এখানে কোনটা আনসার? আমরা যেটা আনসার পাচ্ছি সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে কি আনসার? সঠিক আনসার। সো তোমরা যারা আমাদের সাথে আছো, ট্রাই করো কোনটা সঠিক আনসার হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাতে। তোমরা কিন্তু আমার সাথে পার্টিসিপেট করলে এখানের অনেকগুলো পার্ট সম্পর্কে কিন্তু তোমরা স্পষ্ট একটা ধারণা নিতে পারবা। তাহলে এই প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে? ডিটারমিনার অংশ। আবার বলছি, এই যে পার্টটা আলোচনা করেছি 4 নম্বর প্রশ্নটা আমার এসেছে মূলত ডিটারমিনার থেকে। এরপরে আমরা আরেকটা পিন পয়েন্ট অ্যারো পাচ্ছি এবং সে পিন পয়েন্ট অ্যারোটি আমি যেখান থেকে প্রশ্নটা সংগ্রহ করেছি বা যেই প্রশ্নগুলো বারবার আসে সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব কি? এগ্রিমেন্ট। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তোমরা কোন বিষয়টা সম্পর্কে খুব ভালো মতো পড়বা এটা জানতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবচেয়ে মাথায় রাখতে হবে কনফিউজিং পার্টগুলো, দ্যাট মিনস কমন মিস্টেক পার্টগুলো, কারণ ওই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দিবে। যেমন এইখানে তোমাকে যদি একটু প্রশ্নটা পড়ে দেখায়, Karim together with many of his friends and relatives are present in the meeting. তাহলে এখানে কোথায় বলেছে? টুগেদার উইথ শব্দের মধ্যে বলেছে? নেই, কারণ টুগেদারের সাথে উইথ হয়। ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস, একটা ফ্রেন্ডস না অনেকগুলো ফ্রেন্ডস, কারণ এখানে রিলেটিভস আছে, ফ্রেন্ডস হবে। এরপর হচ্ছে অয়ার প্রেজেন্ট ইন দ্য। তোমার মনে হবে সমস্ত জায়গাতে সঠিক মনে হচ্ছে, অয়ারও সঠিক মনে হচ্ছে, কারণ এখানে ফ্রেন্ডস এবং রিলেটিভ বোঝাচ্ছে, অনেকগুলো প্লুরাল সাবজেক্টে প্লুরাল ফর্ম আছে, সেজন্য আমার মনে হয় আমি অয়ারটা সঠিক অ্যান্সার। কিন্তু একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, এমন কিছু শব্দ আছে, শব্দগুলোর মধ্যে রয়েছে যেমন টুগেদার উইথ হতে পারে, টুগেদার উইথ, অথবা এই দুইটা পার্ট থেকে সবচেয়ে বেশি আসে, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ। এইগুলো শব্দে যদি সেন্টেন্সে থাকে তখন আমাকে মাথায় রাখতে হবে আমার যে ভার্বটা ব্যবহার হবে
সে ভার্বটা সবসময় হ্যাড ওয়ার্ড অনুসারে ব্যবহার হবে। কি অনুসারে ব্যবহার হবে? হ্যাড ওয়ার্ড। তাহলে হ্যাড ওয়ার্ডটা কোথায় থাকবে? হ্যাড ওয়ার্ডটা থাকবে টুগেদার উইথ এবং হচ্ছে অ্যাজ ওয়েল এস শব্দের উইথ, অ্যাজ ওয়েল এস এর আগে। আরেকভাবে প্রশ্ন থাকতে পারে, যেমন তোমাকে দিতে পারে একটা সাবজেক্ট দিল, সাবজেক্টের পর মনে করে একটা প্রেপোজিশনাল ফ্রেজ দিল, এবং প্রেপোজিশনাল ফ্রেজ দেওয়ার পরে বলতেছে এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে নাকি ভার্বটা একটা প্লুরাল হবে? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবো, এই ক্ষেত্রে আমার হ্যাড ওয়ার্ড অনুসারে কি হবে? ভার্বটা হবে। তাহলে হ্যাড ওয়ার্ড কোনটা? যেটা প্রেপোজিশনের আগে থাকবে। আর এখানে হ্যাড ওয়ার্ড কোনটা? টুগেদার উইথ অথবা অ্যাজ ওয়েল এর শব্দের আগে যেটা থাকবে। তাহলে এখানে কি আছে দেখো, টুগেদার উইথ আগে কে আছে? করিম। তাহলে করিম সিঙ্গুলার না প্লুরাল? আনডাউটলি করিম শব্দটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের জন্য সবসময় অ্যাড যুক্ত শব্দগুলো হয়, হয়তো ইজ হয়, না হলে ওয়াজ হয়, না হলে হ্যাজ হয়, না হলে ডাস হয়, না হলে ভার্বের সাথে অ্যাজ বাই এস হয়। আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছে। তাহলে এখানে কোথায় ভুল আছে? আমরা যেখানে ভুল পাচ্ছি সেটা হচ্ছে এখানে কখনো ওয়াজ ব্যবহার করতে পারবো না, আমাকে যেটা আনসার দিতে হবে সেটা হচ্ছে অয়ার। আমাকে একটু জানাও কনসেপ্টটা ক্লিয়ার কিনা, একটু জানাও কনসেপ্টটা ক্লিয়ারভাবে বুঝতে পারছো কিনা। ওকে, তোমরা একটু কনসেপ্ট ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাতে করে আমাদের যারা অন্য রানার্স রয়েছে তারা যাতে ক্লাসটা দেখতে পারে। এখানে অনেকগুলো এক্সপ্লেন আমি দিয়েছি, সেই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবা। এরপর তাহলে কোনটা ভুল আছে? সেটা হচ্ছে সি কনসেপ্টের মধ্যে আমাদের ভুল আছে। পিন পয়েন্ট অ্যারোগুলো কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। পিন পয়েন্ট অ্যারোর ক্ষেত্রে ক্লিপস টিফেলের অনেকগুলো 6টা প্র্যাকটিস টেস্ট এবং মেইন টেস্টগুলো যেগুলো আছে ক্লিপস টিফেলের, এবং অপরপক্ষে হচ্ছে ব্যালেন্স টিফেলের যে প্র্যাকটিস টেস্টগুলো আছে, আবার পিটারসন টিফেলের ক্ষেত্রে কিন্তু কিছু আছে। তোমরা যেটা স্পেশাল চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং জিএসটির ক্ষেত্রে পরীক্ষা দেবা, সেক্ষেত্রে কিন্তু পিন পয়েন্টের থেকে অনেক বেশি প্রশ্ন আসে। এরপরে প্রশ্নটা আমরা সংগ্রহ করেছি মূলত সেন্টেন্স কারেকশন থেকে। তাহলে প্রশ্নটা দেখো, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট কিংবা এখন যে চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের যে প্রশ্নের যে কাঠামো, সে কাঠামোর মধ্যে সেন্টেন্স কারেকশন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়। সেই সেন্টেন্স কারেকশনগুলো আমরা একটা একটা পার্টগুলো বের করব। তবে একটা ছোট্ট একটা টেকনিক বলছি, এই ধরনের যখন বড় কোনো ধরনের প্রশ্ন থাকবে, চেষ্টা করবা পিছন দিক থেকে আনসারগুলো কি করার জন্য, ট্রাই করার জন্য। তখন তুমি সঠিক আনসারটা খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, পিছন দিক থেকে সঠিক আনসারটা সবচেয়ে বেশি থাকে। তবে এটা একটু এক্সপ্লেন করছি, একটু দেখো। যদি সেন্টেন্সে কখনো ওয়ান অফ দ্য থাকে, কি থাকে? সেন্টেন্সে কখনো যদি ওয়ান অফ দ্য থাকে, অথবা সেন্টেন্সে কখনো যদি নিদার অফ, অথবা সেন্টেন্স যদি কখনো ইদার অফ থাকে, তাহলে আবার বলছি, আমার সেন্টেন্স যদি কখনো 3টা পার্ট থাকে, 3টা পার্টগুলো কি কি? একটা হচ্ছে ওয়ান অফ দ্য, এরপরে হচ্ছে নিদার অফ, ইদার অফ। এই পার্টগুলো যদি কখনো শুরুতে থাকে, এরপর আমার যে নাউনটা আসবে, নাউনটা সবসময় প্লুরাল হয়, কিন্তু আমার যে সাবজেক্টটা আসে, নাউনটা সবসময় প্লুরাল হয়, কিন্তু আমার যে ভার্বটা আসে, ভার্বটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। ভার্বটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে একটু লক্ষ্য রাখি, আমি আগে স্কিপ করছি। দেখো, আমরা কখনো বি আনসার হবে না, কখনো ডি আনসার হবে না, আগে স্কিপ করে ফেলেছি। তাহলে এখানে কোথায় আনসার সঠিক হতে পারে সেটা একটু দেখছি। দেখো, ওয়ান অফ দ্যার পর এখানেও প্লুরাল আছে সাবজেক্টটা, এখানেও কি আছে? প্লুরাল আছে, কিন্তু ভার্বের এখানে প্লুরাল, এখানে সিঙ্গুলার। তাহলে কোথায় আনসার? ইজিলি আমরা আনসারটা পাচ্ছি। তাহলে সঠিক আনসার আমরা যেখানে পাচ্ছি সেটা আমাদের সি নাম্বারটা হচ্ছে কি আনসার? সঠিক আনসার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা? ওকে, থ্যাংক ইউ। একটু যদি তোমরা বুঝতে পারো জাস্ট ইয়েস লিখো, এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে একটু বলে দিও আমি হচ্ছে কমেন্ট একটু কম পড়ছি, যাতে করে তোমরা বিষয়টা ক্লিয়ারভাবে ধারণা নিতে পারো। ওকে, যাতে পরবর্তী রেকর্ড যারাও দেখবে তারাও যাতে বোরিং ফিল না করে। এখন আমরা দেখতে একটু জানাও আমি যে পার্টগুলো আলোচনা করেছি, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে প্রশ্নগুলো আলোচনা করছি একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিনা। আমাদের একটা কোর্স অনগোয়িং রয়েছে, সেটা সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে বিস্তারিত জেনে নিতে পারবা। আমাদের কিন্তু ডিসকাউন্টে ভর্তি চলছে এডমিশন ইংলিশের। এরপরের প্রশ্নটা একটু দেখবো আমরা। দেখি এই প্রশ্নের আনসার আমি তোমাদের কাছ থেকে নিব। কোথায় কোন প্রশ্নটা, এখানে আনসার কি হতে পারে? প্রশ্নটা একবার পড়ছি। প্রশ্নটা কি আছে? হোয়াট টাইপস অফ ভার্ব মেকটা কোন ধরনের ভার্ব হতে পারে? দ্য মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। তাহলে এখানে যে মেক শব্দটা আছে, মেক শব্দটা কোন ধরনের ভার্ব হতে পারে? একটু আনসারগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। অক্সিলারি ভার্ব কখনো হবে না। উইক ভার্ব, স্ট্রং ভার্ব অর পজিটিভ ভার্ব কি হতে পারে? একটু আগে আসি। একটা হয়তো উইক ভার্ব এবং স্ট্রং ভার্বগুলো আমরা পড়েছি, রেগুলার ভার্ব অথবা ইরেগুলার ভার্বগুলো, কিন্তু একটা শব্দের সাথে আমরা আজকে পরিচিত হব, সেই শব্দকে বলা হয় কজেটিভ ভার্ব। কোন ধরনের ভার্ব বলতে পারি আমরা? পার্টটাকে বলতে পারি আমরা কজেটিভ ভার্ব। কোন ধরনের ভার্ব? কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব মানে কি? যখন আমার
কর্তা যখন নিজে নিজে কাজ না করে অন্য কেউ যখন কাজ করানো হয়, যেমন আমরা প্রয়োজক ক্রিয়া পড়েছি না, ওই বিষয়টা মূলত হচ্ছে কজেটিভ ভার্ব। এবং কজেটিভ ভার্বের সাধারণত 5টি শব্দ আছে, সেই শব্দগুলো একটু বলছি। দেখো, যেমন আমার কি হতে পারে, মেক হতে পারে, ল্যাট হতে পারে, হেল্প হতে পারে, অথবা হ্যাভ হতে পারে, অথবা গ্যাট হতে পারে। এই যে 5টি শব্দ লিখেছি, এই 5টি শব্দই হচ্ছে আমার কোন ধরনের ভার্ব, কজেটিভ ভার্ব। এবং কজেটিভ ভার্বের কিন্তু স্ট্রাকচার আছে এবং এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। তোমরা যারা আছো, সম্ভব যদি হয় খাতাটার নাম, পেন্সিলটার নাম, যে টপিকগুলো আমি বলছি সেই টপিকগুলো ছোটো ছোটো করে নোট লিখবা। কজেটিভ ভার্ব থেকে কিন্তু প্রশ্ন আসবে, যে কোনো জায়গায় তোমাকে কনফিউজিংয়ে ফেলার জন্য কজেটিভ ভার্ব থেকে কিন্তু প্রশ্ন দিবে। এবং কজেটিভ ভার্ব নিয়ে আরও এক্সপ্লেন করবো। আমি আরেকটা প্রশ্ন এখানে রেখেছি, যেখানে মূলত আমরা কজেটিভ ভার্ব নিয়ে বিস্তারিত কথা বলবো। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তাহলে কোনটা আনসার হবে এখানে? মেক শব্দটিকে আমরা পজিটিভ ভার্বের মধ্যে দেখতে পাচ্ছি দেখতে, যার জন্য এখানে কোনটা সঠিক আনসার? সঠিক আনসারটা হচ্ছে আমার এখানে পজিটিভ ভার্ব। কোনটা সঠিক আনসার পাচ্ছি? পজিটিভ ভার্ব। আশা করি ক্লিয়ার। আমরা অনেকগুলো প্রশ্ন আজকে প্রতিটা পয়েন্টগুলো আলোচনা করব। পজিটিভ ভার্ব, এরপরে প্রশ্ন, এরপরে এটা অনেকে ভুল করে ফেলতে পারো, একটু আমরা প্রশ্নটা একটু ভালো মতো পড়বো। কি আছে প্রশ্নটা একবার পড়ে নিচ্ছি। The reading of books is good. The reading of books is a good practice. আরেকটা প্রশ্ন হচ্ছে the reading of history is interesting. তাহলে আমাকে এখানে কোথায় আন্ডারলাইন করা আছে, ওই আন্ডারলাইন যুক্ত পার্টটি আমার কি হতে পারে আমি একটু দেখছি। দেখো, the reading of, এটাকে একটা ভার্বাল নাউন হবে, এটাকে আমরা একটা ভার্বাল নাউন বলবো, এটাকে আমরা একটা ভার্বাল নাউন বলবো, জিরান বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো, নাকি একটা সিম্পল ভার্ব বলবো? তাহলে কোনটা আনসার হবে আমাকে একটু জানাও তো, কোনটা সঠিক আনসার এখানে? আমি একটু এক্সপ্লেন করছি। সিম্পল ভার্ব এটা কখনো বলতে পারবো না। প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়, যেটা মূলত অ্যাডজেটিভের কাজ করে। কার কাজ করে? অ্যাডজেটিভের কাজ করে। অপরপক্ষে জিরান মানে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি থাকে এবং সেটা হচ্ছে নাউনের কাজ করে। কিন্তু আমার এখানে আগে দাও আছে, পরে অফ আছে, সেটা মনে রাখবো, সেটাকে বলা একটা ভার্বাল নাউন। তার ভার্বাল নাউনের স্ট্রাকচার কি? দা থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এরপর হচ্ছে অফ থাকবে। এই বিষয়টাকে আমরা বলতে পারি এক প্রকারের ভার্বাল নাউন। কোন ধরনের নাউন বলতে পারি? ভার্বাল নাউন বলতে পারি। যার জন্য এখানে কোনটি সঠিক অ্যান্সার? আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে এ নাম্বারটা। কোনটা সঠিক অ্যান্সার পাচ্ছি? এ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তার ভার্বাল নাউনটা আমার সাথে আরেকবার রিভিউ দাও। ডার পরে ভার্বের সাথে আইএনজি থাকে এবং আইএনজি যুক্তর পরে একটা অফ থাকবে, তাকে আমরা বলতে পারি ভার্বাল নাউন। তার নাউন থেকে প্রশ্ন দিয়েছে। ভার্বাল নাউন ছাড়াও তোমাকে আরেকটা বিষয়, নাউনের একটা কনফিউজিং পার্ট তোমাকে জানতে হবে, সেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। কোন ধরনের নাউন বলা হয়? কম্পাউন্ড নাউন। দেখো, আমি তোমাদের যেখানে তোমরা প্রবলেম ফেস করতে পারো সেগুলো লিখেছি। কম্পাউন্ড নাউন মানে কি? যখন দুটো শব্দ একত্রিত হয়, যেমন আমরা বলতে পারি ক্লাসমেট, তাহলে ক্লাসমেট দুইটা শব্দ, এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনটা পড়ে নিবা এবং আমরা যখন পেড বেসে পড়াবো তখন কিন্তু আরও দারুণভাবে প্রতিটা বিষয়ে আমরা রপ্ত দেখাবো কীভাবে কাজ করতে হয়। তাই যেমন আমরা বলতে পারি হেডমাস্টার। কেমন মাস্টার? হেডমাস্টার হয় না কিন্তু, এই যে হেডমাস্টার, দুইটা শব্দ আলাদা করা যাচ্ছে না এবং দুইটি শব্দকে একসাথে বলা হয় একটা কম্পাউন্ড নাউন। কোন ধরনের নাউন বলতে পারি আমরা? কম্পাউন্ড নাউন। ছোট করে নোট করে রাখিও। ওকে, এখন এরপরে আমরা বিসিএস এর একটা প্রশ্ন সংগ্রহ করেছি এবং প্রশ্নটি হচ্ছে একটা ভয়েস অংশ থেকে। চেষ্টা করো ভয়েসের পার্টে কি হয়। ভয়েসের পার্টের ক্ষেত্রে আমরা জানি সাধারণত ভয়েসের স্ট্রাকচারটা যদি তোমাদেরকে আরেকটু পরিচয় করাই দিই, সেটা দেখো, এটা কিন্তু কনফিউজিং প্রশ্ন। সহজ প্রশ্নটা, প্রথমে অবজেক্টটা কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়। আবার সাবজেক্টটা কি হয়ে যায়? অবজেক্ট হয়ে যায়। এবং অবশ্যই মাঝখানে একটা টু বি ভার্ব থাকে এবং টু বি ভার্বের পর ভার্বের কত নম্বর ফর্ম হয়? তৃতীয় নম্বর ফর্ম হয়। অর্থাৎ ভার্বের কত নম্বর ফর্ম হয়? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এখানে একটা আর আছে, তাই না? এবং ভার্বের তৃতীয় নম্বর সব জায়গা থেকে আছে। তাহলে কোথায় ভুল আছে? এবং আমরা জানি ভয়েসের ক্ষেত্রে সাধারণত বাই হয়। কি হয়? বাই হয়। কিন্তু এমন কিছু শব্দ আছে, তোমরা সবাই কিন্তু এটা আনসার বলবা এ হবে, কিন্তু এখানে এ আনসার সঠিক না। কেন সঠিক না? কারণ এমবডিড শব্দ হচ্ছে কোনো কিছু স্থাপন করা বা বাস্তবায়ন করা। এই এমবডিড শব্দের পর কখনো বাই হয় না, কখনো টু হয় না, কখনো অন হয় না। তাহলে এমবডিডের পরে যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে এন। অনেকে বলছো আমাদের এখানে আনসার দিচ্ছে শাহজাহান, সেটা হচ্ছে 9-এর এ হবে। এ কখনো হবে না, এখানে আনসার হচ্ছে বি। কেন বি? দেখো, কারণ এমবডিড শব্দের পর সাধারণত কি হয়? ইন হয়। দেখো সঠিক আনসারটা। আমি জানি তোমরা হচ্ছে কনসেপ্টগুলো ভুল করে ফেলবা, মানে প্রশ্নগুলো অনেক বেশি কনফিউজিং, যেখানে তোমরা ভুল করতে পারো সে প্রশ্নগুলো আজকে সংগ্রহ করেছি। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে জাস্ট ওকে লিখো ইয়েস। মানে তোমরা যদি ক্লিয়ারভাবে বুঝতে পারো জাস্ট লিখো ইয়েস। ওকে,
এরপরে আমরা আরেকটি প্রশ্ন, এবং প্রশ্নটা হচ্ছে একটু প্রশ্নটা পড়ছি। আনিস সেইড আই মাস্ট রাইট এ লেটার দ্য ইন্ডিকেট স্পিচ ইজ। এটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি আসা একটা প্রশ্ন, এবং সিইউতে 15 এবং 16 সেশনে আসা একটা প্রশ্ন। সো এইখানে কোথায় কনসেপ্টটা আমার কোনটা সঠিক হতে পারে, ন্যারেশনের কনসেপ্টগুলো। ন্যারেশনটা তুমি দেখো, ন্যারেশন এত বড় একটা ন্যারেশন পার্ট আছে, সেটাকে আমরা কত সহজে পড়বো সেটা একটু আলোচনা করছি। দেখো, ন্যারেশন পার্টের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় মনে রাখবো। ন্যারেশনের ক্ষেত্রে আমরা 5 ধরনের পরিবর্তন করি। কয় ধরনের পরিবর্তন? 5 ধরনের পরিবর্তন আমরা করতে পারি। প্রথমে আমরা যার পরিবর্তন করি সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কার পরিবর্তন করি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পর হচ্ছে আমরা কনজাংশনের পরিবর্তন করি। কনজাংশনের পর আমরা পার্সনের পরিবর্তন করি। পার্সনের পর টেন্সের পরিবর্তন করি, নিয়ার ওয়ার্ডের ডিস্টেন্স ওয়ার্ড। তাহলে ন্যারেশনের ক্ষেত্রে মূলত আমরা 5টার কাজ করি। কয়টার কাজ? 5টার কাজ। তবে ন্যারেশনের ক্ষেত্রে একটা বিষয় তুমি লক্ষ্য রাখবা, তুমি আগে দেখবা তোমার টেন্সটা ঠিক আছে কিনা। তার টেন্সের নিচে তুমি এক দাও, প্রথমে দেখবা টেন্সটা ঠিক আছে কিনা, এরপর দেখবা তোমার নিয়ার ওয়ার্ড বা ডিস্টেন্স ওয়ার্ডগুলো ঠিক আছে কিনা, এরপর দেখবা তোমার পার্সন ঠিক আছে কিনা। অর্থাৎ এই হ্যাকটা অ্যাপ্লাই করবা। তুমি বিস্তারিতভাবে না আগে টেন্সটা ক্লিয়ার আছে কিনা, এরপরে টেন্স যদি ক্লিয়ার থাকে তাহলে প্রথমে মোস্ট অফ দ্য প্রশ্নগুলো টেন্স সংক্রান্ত কনফিউজিং পার্ট দেওয়া থাকে। এরপর দেখবা তুমি হচ্ছে নাউনে ঠিক আছে কিনা, এরপর হচ্ছে পার্সনে ঠিক আছে কিনা, এরপরে গিয়ে কনজাংশন এবং রিপোর্টিং ভার্বটা একটু দেখবা। সাধারণত রিপোর্টিং ভার্ব কনজাংশন থেকে খুব প্রশ্ন এত বেশি দেয় না। তাহলে কোথায় বলা আছে, কোনটা সঠিক হবে? দেখো, আমরা জানি মাস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা মাস্টের পরিবর্তে হ্যাড টু এনে থাকি। তাহলে এখানে কোথায় কোথায় হ্যাড টু আছে? এখানে একটা হ্যাড টু দেখতে পাচ্ছি, এখানে আরেকটা হ্যাড টু দেখতে পাচ্ছি, বাকিগুলো সবগুলো ঠিক আছে। কিন্তু আনিসের পরে কি আছে? এখানে দ্যাট আছে, এখানে দ্যাট নেই। তাহলে কোনটা আনসার? ইজিলি আনসার পাচ্ছি, সেটা হচ্ছে ডি। প্রশ্ন যেহেতু বেদিক বড়, ন্যারেশনের প্রশ্নটি, সেজন্য তোমার আনসারটা পিছন দিক থেকে মোস্ট অফ দ্য পার্ট থাকে। প্রশ্ন বড় হলে ট্রাই করবা পিছন দিক থেকে আনসারগুলো পিক করার জন্য, মানে পিছন দিক থেকে হচ্ছে কনসেপ্টগুলো দেখার জন্য আর কি, কারণ মোস্ট অফ দ্য প্রশ্নগুলো এরকমই থাকে। এরপর আমরা আরেকটা পিন পয়েন্ট অ্যারো নিয়ে আলোচনা করব। এই পিন পয়েন্ট অ্যারোটা তোমরা সবাই চেষ্টা করো কোথায় আমাদের ভুল আছে। আরেকটা পিন পয়েন্ট অ্যারো আমি একটু পড়ছি। দ্য ইয়ঙ্গার ইউ আর, দ্য মোর ইজিয়ার ইট ইজ টু লার্ন। আর ইউ ডি ইউনিটে আসা একটা প্রশ্ন। এটা এক্সপ্লেন করার আগে একটু এক্সপ্লেন করছি, সেটা দেখো। আমাদের এই প্রশ্নটা যেখান থেকে দিয়েছে সেটাকে বলা হয় ডিগ্রি অফ কম্প্যারিজন। কোন জায়গা থেকে দিয়েছে? প্রশ্নটা দিয়েছে ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কি? কম্প্যারিজনের জায়গা থেকে আমার প্রশ্নটা দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই যে দ্য ইয়ঙ্গার এবং দ্য, এই যে মনে করো একটা দ্য আছে, দার পর একটা কম্পারেটিভ ডিগ্রি আছে, এরপর হচ্ছে আরেকটা কমা দিয়ে দ্য প্লাস কম্পারেটিভ ডিগ্রি আছে। এটাকে বলা হয় ডবল কম্পারেটিভ। কোন ধরনের কম্পারেটিভ বলা হয়? এক ধরনের ডবল কম্পারেটিভ বলা হয়। কিন্তু আমার ডিগ্রিতে অনেক সময় ভুল দিতে পারে, তোমার ডবল কম্পারেটিভ থেকে প্রশ্ন আসতে পারে, অথবা তোমাকে একটা কম্পারেটিভ ডিগ্রি আছে সেটাকে আরেকটা কম্পারেটিভে দিতে পারে। মনে করো একটা ইয়ার আছে, আবার একটা মোর আছে, আবার একটা ইয়েস্ট দিল, একটা মোস্ট দিল। এই কয়েকটা পয়েন্টগুলো একটু ভালো মতো দেখবা। তাহলে এখানে দেখো দ্য ইয়ঙ্গার ইউ আর, দ্য মোর ইজিয়ার। তাহলে এখানে মোর শব্দটাও আছে, আবার ইজিয়ার আছে। হবে না কিন্তু, শুধুমাত্র ইজিয়ার হবে, আমরা মোর শব্দটা কি করতে পারবো না? ইউজ করতে পারবো না। তাহলে প্রশ্নটা দুইভাবে আসতে পারে, ডবল কম্পারেটিভ, এই পাশে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, এই পাশে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি। তবে এক পাশে দা আছে, আরেক পাশে দা না থাকলে কিন্তু আনসারটা ভুল হবে। আরেকভাবে প্রশ্নটা দিতে পারে, সেটা হচ্ছে আমার দুইটা কম্পারেটিভ আছে এবং আরেকটা কম্পারেটিভ দিয়ে দিতে পারে। এই কয়েকটা জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কম্পারেটিভ ডিগ্রি থেকে যদি কখনো প্রশ্ন করা হয়। এটা একটু ভালো মতো লক্ষ্য রাখবা। এবং ডিগ্রিগুলো আমরা কীভাবে চিনতে পারি? ডিগ্রি তিনটা, সে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এবং সুপারলেটিভে দা অথবা ওয়ান অফ দ্য থাকে, কম্পারেটিভে দেন থাকে, পজিটিভে অ্যাসেস থাকে। এই কয়েকটা পার্ট নিয়ে কিন্তু আমরা ইজিলি আনসারগুলো বের করতে পারবো। আশা করি ক্লিয়ার। তাহলে কোনটা সঠিক আনসার? সে হচ্ছে আমাদের কোথায় ভুল আছে? সে হচ্ছে বি কনসেপ্টে ভুল আছে। বি মোর শব্দটা এখানে ইউজ, স্ল্যাং একটা অংশ, এটা দরকারই নেই। আমাকে একটু জানাও, আমি তো ক্লাস নিচ্ছি অনেকগুলো, কনসেপ্টগুলো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। যদি জেনে থাকো জাস্ট লিখো ইয়েস, আমি হচ্ছে ক্লাসটা সঠিকভাবে শুনতে পাচ্ছি এবং ক্লাসটা ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কোথায় ভুল আছে? এই প্রশ্নটা মূলত যেহেতু আমরা ভার্ব দেখতে পাচ্ছি, দ্যাট মিনস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমি তোমাদেরকে বলেছিলাম, প্রশ্ন যখনই দিবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনফিউজিংয়ের পার্ট থেকে প্রশ্ন দেওয়া হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই প্রশ্নের আনসার কারা দিতে পারবা? একটু চেষ্টা করতো। দ্য লাস্ট মিটিং, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি প্রেজেন্ট দ্য লাস্ট মিটিং। গত মিটিংয়ে হচ্ছে তারা সেখানে কি ছিল? প্রেজেন্ট ছিল। তাহলে
যদি দুই জায়গায় দায় থাকে, মনে করো দ্য হেডমাস্টার, এবং অপরপক্ষে দা দিয়ে মনে করো দ্য টিচার্স, দ্য হেডমাস্টার, দুইটাই আছে, এই ধরনের যদি থাকে, অর্থাৎ একজন ব্যক্তিকে, অর্থাৎ দুইজন যদি আলাদা আলাদা দা যখন দিবে তখন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হবে, তখন সেই ক্ষেত্রে আমার ভার্বটা সবসময় কি হয়? প্লুরাল হয়। ভার্বটা কি হয়? প্লুরাল হয়। কিন্তু যখন দ্য হেডমাস্টার এবং সেক্রেটারি এটা যখন দুইজন মিলে একজন মানুষ হবে, তখন আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে কোনটা আনসার? উভয় পাশে যদি দা থাকে তখন আমার ভার্বটা প্লুরাল, আর যদি এক পাশে দা থাকে তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এতটুকু বুঝছো? তাহলে এখন প্রশ্ন কনফিউজিং, দেখো ইসও আছে, ওয়াসও আছে, কোনটা সঠিক আনসার হবে? ট্রাই করো তো কোনটা সঠিক আনসার হতে পারে। কারণ এখানে লাস্ট মিটিং আছে। লাস্ট মিটিং মিনস আজকের মিটিং অর লাস্ট মিটিং। প্রেজেন্ট ফ্রম, প্রেজেন্টের কোনো কাহিনী বলছে নাকি ফার্স্টের কোনো কাহিনী বলছে? আনডাউটলি ফার্স্টের কোনো কাহিনী। সো দ্যাট মিনস আমরা এখানে ইজ ইউজ করতে পারবো না, আই হ্যাভ টু ইউজ দ্য ওয়াস। তাহলে কোনটা আনসার হবে? ওয়াস। অনেক কিন্তু বলতে পারো এখানে ইজও হতে পারে, বাট এখানে মাথায় রাখতে হবে এখানে কোনটা সঠিক আনসার? ওয়াসটা। তুমি প্রশ্ন পারো, অনেকে আনসার দিচ্ছে ইজ, হবে না। একটু যদি কৌশলী হতে না পারো সেক্ষেত্রে কিন্তু তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ প্রশ্নগুলো তোমাকে এইভাবে প্রতিটা পার্ট ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, তখন একটা ভালো একটা ধারণা নিতে পারবা। এরপরে প্রশ্ন, আশা রাখছি এই প্রশ্নটা আমরা সবাই পারবো। যারা যারা ইস লিখছো, ইস কখনো হবে না, সঠিক আনসার হচ্ছে ওয়াস। সঠিক আনসার কি? ওয়াস। আরেকটা প্রশ্ন পাচ্ছি, এই প্রশ্নটা হচ্ছে বিসিএস একটা প্রশ্ন। আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিয়েছেন বা যারা সিনিয়র আছেন তারাও কিন্তু কনসেপ্টগুলো থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন। তাহলে এইখানে কোথায় ভুল আছে? এখানে 4টা অপশন আছে। এই প্রশ্নটা কিন্তু একটা সেন্টেন্স কারেকশন। তোমরা অনেকগুলো ফ্যাকাল্টিতে সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসে। সেন্টেন্স কারেকশন একটু লিখে রাখতে পারো যে সেন্টেন্স কারেকশন থেকে অনেকগুলো প্রশ্ন আসে। সেন্টেন্স কারেকশন যদি ভালো করতে চাও, সেন্টেন্স কারেকশন আজকে আর পারবো না ক্লাস করতে। সেন্টেন্স কারেকশন যদি তুমি ভালো করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে গ্রামার, প্রতিটা গ্রামারের ইজি কনসেপ্টগুলো, কমন মিস্টেকের পার্টগুলো কিন্তু স্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলে এখানে কোথায় বলা আছে দেখি। এটা যাওয়ার আগে আমি একটা কনসেপ্ট দেখাচ্ছি, দেখো এভরি, আমার সাথে চালিয়ে লিখতে পারো। এরপর হচ্ছে ওয়ান বডি থিং, ঠিক আছে। এরপর হচ্ছে এভরি, এনি, নো, সাম। একটু কনসেপ্টটা লিখছি, কি লিখেছি একটু দেখো। যদি সেন্টেন্সে এভরি, এনি, নো, সাম, নো অথবা কি সাম, এবং আরেকটা বিষয় রাখবা ওয়ান বডি থিং, এই শব্দগুলো যদি থাকে তখন আমার ভার্বটা সবসময় কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ ইজ হয়, ওয়াস হয়, হ্যাজ হয়, ডাস হয়। তাহলে কীভাবে মনে রাখবো? আমরা কি বলতে পারি? এভরি ওয়ান, এভরি বডি, এভরিথিং। এনি ওয়ান, এনি বডি, এনিথিং। নো ওয়ান, নো বডি, নোথিং। সাম ওয়ান, সামবডি, সামথিং। অর্থাৎ ওয়ান বডি থিং, এর আগে কিছু জিনিস থাকতে পারে। কীভাবে মনে রাখছি দেখো, ওয়ান বডি থিং, এর আগে যদি কোনো কিছু জিনিস থাকে তখন আমার ভার্বটা সবসময় সিঙ্গুলারে বসাবো। সেজন্য হচ্ছে আমাদের কোনটা সঠিক অ্যান্সার? কোনটা সঠিক অ্যান্সার? তাহলে আমরা দুইটা পাচ্ছি, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু দুইটা জায়গায় আছে। এখানে হ্যাজ আছে, এখানেও হ্যাজ আছে। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা শব্দ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই শব্দগুলোর পরে সাধারণত ভার্বের তৃতীয় নাম্বার ফর্ম হয়। কত নম্বর ফর্ম হয়? তৃতীয় নম্বর ফর্ম, যার জন্য আমরা ডি নাম্বারটা আনসার নিতে পারবো না। দ্য রাইট অ্যান্সার ইজ বি। আশা করি ক্লিয়ার। অনেকে ডি বলছো, ডি সঠিক আনসার না, এখানে আনসার হচ্ছে বি আনসার। ইজিলি পিক করতে পারবা। কিন্তু আমি দেখাচ্ছি আরও যদি এখান থেকে প্রশ্ন আসে বা অন্য কোনো ধরনের যদি প্রশ্ন আসে সেটা যাতে আমরা সঠিকভাবে যদি আনসারটা দিতে পারি আর কি, এই জন্য করা। আরেকটা সেমভাবে সেন্টেন্স কারেকশন নিয়েছি। এই প্রশ্নটা কোথায় বলা আছে আমরা একটু বের করব। আই হ্যাভ লুকড ফর এ ডক্টর বিফোর আই ম্যাট ইউ। তাহলে এখানে মাঝখানে একটা বিফোর দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমার কানেক্টর রূপে ব্যবহার করা হয়েছে। বিফোর শব্দটা দুইটা রূপে ব্যবহার করা হয়। একটা হচ্ছে সেটা প্রেপোজিশন রূপে ব্যবহার করা হতে পারে, আবার সেটা কানেক্টর রূপে ব্যবহার করা হতে পারে। কখন প্রেপোজিশন হবে? যখন এর পর কোনো একটা ফ্রেজ আছে। কখন কানেক্টর হবে? যখন এর পর কোনো একটা ক্লজ আছে। ক্লিয়ার? তাহলে বিফোর এবং বিফোর, যেহেতু বিফোর দেখতে পাচ্ছি, দ্যাট মিনস আমার প্রশ্ন বিফোর আফটার একটা রুল ছিল, সেই জায়গা থেকে প্রশ্ন করেছে। তাহলে কি মনে রাখবো আমরা একটু দেখছি, দেখো বিফোর এবং আরেকটা কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলতে পারি আফটার। এই দুইটা পার্ট কি আসলে? বিফোরের আগে, সাধারণত বিফোর মানে আগে, মাথায় রাখবা আগে সবসময়। এটা কীভাবে মনে রাখতে, এভাবে কীভাবে মনে রাখতে পারে দেখো, সেটা হচ্ছে বিফোরের আগে মাথা, মাথা মানে বুঝো সেটা হচ্ছে হ্যাট। আফটারের পরে মাথা, মাথা মানে কি হচ্ছে হ্যাট। তাহলে বিফোরের আগে হ্যাড মানে হচ্ছে ফার্স্ট পারফেক্ট, হ্যাড প্লাস বি থ্রি, আর আফটারের পরে কি হয়? হ্যাড প্লাস বি থ্রি, অপরপক্ষে ফার্স্ট টেন্স। এটা ইজিলি তোমরা মনে রাখতে পারো। তাহলে কোনটা সঠিক অ্যান্সার খুঁজি? বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট কোথায় কোথায় আছে? এখানে নাই, ভুল, এখানে নাই, ভুল, এখানে নাই, ভুল। সঠিক অ্যান্সার কোনটা? এটা বের করে ফেলতে পারছি, দেখছো? ক্লিয়ার?
ওকে, থ্যাংক ইউ। আমাদের এটা রেকর্ড থাকবে, পরবর্তী তোমরা রেকর্ড ক্লাসও দেখতে পারবা। আমি আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে 14টা প্রশ্ন শেষ করেছি, আজকে 30টা প্রশ্ন আছে, খুব বেশি প্রশ্ন নেই, মাত্র 30টা প্রশ্ন। এখন এরপরে এই প্রশ্নটা একটু কারা আনসার দিতে পারো, আমরা একটু আনসারটা নিব। প্রশ্নটা কি আছে দেখো, দ্য কস্ট অ্যাবাউট $50 টু হ্যাভ এ টিথ। একটা দাঁতের ফিলিং করতে $50 লাগে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা মূলত আমার যে জায়গা থেকে দিয়েছে সেটাকে বলা হয় একটা কজেটিভ ভার্ব। কোন ধরনের ভার্ব? সেটাকে আমরা বলতে পারি একটা কজেটিভ ভার্ব। এই কজেটিভ ভার্বের ক্ষেত্রে আমরা 5টা শব্দ পড়েছিলাম, বাট আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হ্যাপের ক্ষেত্রে কি হবে। কজেটিভ ভার্বের রূপটা দেখাচ্ছি। এই জায়গায় একটা পজিটিভ ভার্ব থাকবে, এই জায়গায় একটা আমার একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমার ভার্ব থাকবে। মূলত আমার এই অবজেক্টের উপর বেস করে আমার কি বসবে, এই ভার্বটা বসাবো। দেখো, হ্যাপের পরে যদি আমার কখনো বস্তুবাচক কোনো অবজেক্ট থাকে, তখন আমার ভার্বটা হবে ভার্বের 3য় নম্বর ফর্ম। আর হ্যাপের পরে যদি কোনো একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তখন শাখা আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করবো। কি ইউজ করবো? ভার্বের বেস ফর্ম। এই পজিটিভ ভার্বগুলো নিয়ে কিন্তু আমরা সাউন্ড আসতেছে, ওকে, সাউন্ড আশা করি ঠিকঠাক শোনা আছে। ওকে, এখন দেখো তাহলে কোনটা সঠিক আনসার হবে, সেটা হচ্ছে আমাদের টিতের পরে এখানে ভার্বের 3য় নম্বর ফর্ম হবে, সেটা আমরা কি বলতে পারি? ফিল্ড। কি বলতে পারবো আমরা? ফিল্ড বলতে পারবো। আমাদের সি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক আনসার। কত সঠিক আনসার? সি নাম্বারটা হচ্ছে এখানে সঠিক আনসার, ফিল্ড। তাহলে আবার বলছি, হ্যাপের পরে যদি কোনো একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ভার্বের বেস ফর্ম হয়। আর যে হ্যাপের পরে যদি কোনো একটা বস্তুবাচক অবজেক্ট থাকে, তখন আমাদের আনসারটা হবে কি? সি। অনেকে ডি বলছো, ডিটা কিন্তু সঠিক আনসার না। পজিটিভ ভার্বগুলো কিন্তু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, বাট প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে জাস্ট নোট করে রাখো যে আমার পজিটিভ ভার্ব থেকে কিন্তু প্রশ্নটা দিয়েছে। ওকে, এখন প্রশ্নটি একবার পড়ে ফেলি আমরা। ড্যাশ উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট। সিওর একটা প্রশ্ন, কোনটা আনসার হবে? ইফ হি নট কামস, আনলেস হি কামস, ইফ হি কেম, ইফ হি ডিডন্ট কেম, আনলেস হি ডাজ নট কাম। তাহলে আমার প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে? যখনই আমরা প্রশ্নের মধ্যে কিছু পার্ট দেখতে পাবো, সেটা হচ্ছে ইফ, অর আনলেস, অর হ্যাড। এই 3টা পার্ট যখন দেখতে পাবো, আমাকে মনে রাখতে হবে প্রশ্নটা আমাকে করেছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। কোন জায়গা থেকে প্রশ্ন করছে? কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? মেইনলি হচ্ছে 2 প্রকার বলতে পারি। আবার কি সাউন্ড আসতেছে? ওকে, আমরা একটু দেখবো সাউন্ড আসতেছে, ভিডিও ঠিকঠাক শোনা যাচ্ছে? আপনার মোবাইলটাকে একটু দেখেন তো, একটু জানাও যে সবাই ঠিকঠাক শোনাতে পারছো কিনা। তাহলে এই প্রশ্নের মূলত কন্ডিশনাল সেন্টেন্স থেকে দিয়েছে। কিভাবে বুঝলাম? ইফ আছে, আনলেস আছে, অথবা হ্যাড থাকতে পারে। কন্ডিশনাল সেন্টেন্স মেনলি 2 প্রকার, একটা হচ্ছে রিয়েল অথবা কি আনরিয়েল, এবং টোটাল হচ্ছে 4 প্রকার, যেটাকে আমরা বলতে পারি 0, 1, 2, 3। কি বলতে পারি? 0, 1, 2, 3। তাহলে যখনই কন্ডিশনাল সেন্টেন্স বোঝাবে, জাস্ট এই ডিজিটটা মনে রাখবা, 0, 1, 2, 3। 0, 1, 2, 3 বলতে একটা 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এবং 0 কন্ডিশনাল স্ট্রাকচার কি? এই পাশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, এই পাশেও প্রেজেন্ট ফর্ম। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কি? এই পাশে প্রেজেন্ট টেন্স থাকে, অপর পাশে উইল অথবা আমরা ক্যান দিয়ে লিখবো। সেকেন্ড কন্ডিশনাল রূপ কি? যদি এই পাশে ফার্স্ট টেন্স থাকে, আমরা এখানে ওড অথবা কুড দিয়ে লিখবো। থার্ড কন্ডিশনাল রূপ কি? এই পাশে যদি হ্যাড প্লাস B3 থাকে, অপর পক্ষে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ এরপর ভার্বের 3য় নম্বর ফর্ম দিয়ে আমরা লিখবো। তাহলে এখানে একটু দেখি আমরা, এখানে উডন্ট আছে, দ্যাট মিনস আমাদের এখানে ফার্স্ট কন্ডিশনাল, এখানে M1 আছে, মরাল অক্সিলারি 1, দ্যাট মিনস আমাদের এখানে B1 হবে। একটু আনসারটা বের করি। ইফ হি নট হয় না, ডাজ নট থাকলে এটা সঠিক আনসার হতো। আবার পক্ষে ইফ আছে, আবার এখানে নট আছে, দুইটা নেগেটিভ একসাথে হয় না। আবার যেহেতু এখানে উইল আছে অর্থাৎ উডন্ট আছে, সেক্ষেত্রে আমরা এখানে ডি আনতে পারবো না, এটা সঠিক আনসার না। যেহেতু নেগেটিভ আছে, আমরা ইফ আনতে পারবো না। তাহলে কোনটা সঠিক আনসার? দেখো আমি কিভাবে বিষয়গুলো স্কিপ করে করে কাজ করছি, স্কিপ করে করে কাজ করতে পারলে কিন্তু তোমরা ভালো করবা। তাহলে কোনটা সঠিক আনসার? সেটা হচ্ছে আমার সঠিক আনসারটা হচ্ছে বি। এই প্রশ্নটা কিন্তু খুব দ্রুত, তুমি প্রশ্ন পারো এটা বড় কথা না, একটা প্রশ্ন তুমি কত ইজিয়েস্টে, কত ফাস্টলি সলভ করতে পারো, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। ক্লিয়ার? তাহলে কত নম্বর আনসার? সে হচ্ছে আমাদের বি নাম্বারটাই সঠিক আনসার। আমি কিভাবে স্কিপ করছি সেটা তোমাদের ভালো মতো জানতে হবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের ডিজিটটা বলো, সবাই লিখি। কন্ডিশনাল সেন্টেন্স মিনস 0, 1, 2, 3। মোবাইল নাম্বার ভুলেও কল দিও না, মিসেস বা মিস্টার। কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা ভুলেও কল দিব না। 0, 1, 2, 3।
তাহলে সঠিক আনসারটা পেয়ে গেছি। সঠিক আনসারটা কততে আছে? বিতে হচ্ছে সঠিক আনসার। ওকে, আমরা এতটুকু একটু বুঝছি কিনা বলো? 15 পর্যন্ত শেষ, আর মাত্র 15টা আছে। অনেকে বোরিং হয়ে গেছো। আমাদের প্রথমে একবার লাইভ কেটে যাওয়ার পর আমরা আরেকবার লাইভ শ্যুট করছি। আমাদের সাথে মোশারফ স্যার আছে। স্যার কেমন আছেন? আমাদের সাথে সৌরভ স্যার, মোশারফ স্যার, অনেকগুলো ইজ মাই মোস্ট ফেভারিট ব্রাদার টিচার্স, দে কানেক্টেড উইথ আর্স, সো থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং মি। ওকে, এই প্রশ্নটা কি হতে পারে একটু দেখি। অনেকে কিন্তু প্রশ্নটা বলবা এত বা প্রশ্নগুলো কীভাবে বের করবো আমরা। জরিন ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলেট অ্যান্ড কি হতে পারে? আর্টিস্ট নাকি আর্টিস্ট কি হতে পারে? আমার যে প্রশ্নটা মূলত দিয়েছে সে প্রশ্নটা একটা প্যারালিজম থেকে দিয়েছে। কোন জায়গা থেকে দিয়েছে? প্রশ্নটা মূলত আমার যে জায়গা থেকে দিয়েছে সেটাকে বলা হয় প্যারালিজম। কি বলতে পারি আমরা? প্যারালিজম থেকে দিয়েছে। প্যারালিজমের একটা স্ট্রাকচার আছে, সেটা কি? আমার আগে যদি যে ধরনের পার্টস অফ স্পিচ থাকে, মনে করো আগে একটা নাউন আছে, সবগুলো নাউন। আগে মনে করো একটা অ্যাজেটিভ আছে, সবগুলো অ্যাজেটিভ। আগে মনে করো একটা অ্যাডভার্ব আছে, সবগুলো অ্যাডভার্ব। এবং আগে মনে করো একটা ইনফিনিটিভ আছে, সবগুলো ইনফিনিটিভ। আগে মনে করো জেডান আছে, সবগুলো জেডান। আগে মনে করো একটা নাউন ফ্রেজ আছে, সবগুলো একটা নাউন ফ্রেজ। অথবা ফার্স্ট টেন্সে ফার্স্ট টেন্স, প্রেজেন্ট থেকে ফার্স্ট টেন্স, ফিউচার থাকলে ফিউচার টেন্স। অর্থাৎ প্রথমটা যেরকম, আমি যেরকম, তুমি একই রকম। এটাই মূলত হচ্ছে প্যারালিজম, মানে সমান্তরাল মেনটেন করা। তাহলে এখানে কি পাচ্ছি? এ স্কলার আছে, অ্যান অ্যাথলেট আছে, তার মানে এটা একটা নাউন ফ্রেজ আছে। আমরা জানি ডিটারমিনারের পর যখন একটা নাউন থাকে, তখন আমরা নাউন ফ্রেজ বলতে পারি। যার কারণে এখানে কোনটা সঠিক অ্যান্সার ইজিলি পাচ্ছি? সিটা হচ্ছে আমার এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? থ্যাংক ইউ। তোমরা যারা লিভ করে এসেছো, তোমরা পরবর্তীতে এটা রেকর্ডেড অ্যাভেলেবেল থাকবে ইউটিউব আর ফেসবুকে, সেখান থেকে তোমরা ভিডিওটা জেনে আসতে পারো। ওকে, এরপরের প্রশ্ন কোথায় বলা আছে একটু খুঁজি। আমরা ধাপে ধাপে কিন্তু যে কনফিউজিং পার্টগুলো আছে সেই কনফিউজিং পার্টগুলোতে প্রবেশ করছি। এদের মধ্যে আমরা যেটা পড়েছিলাম প্যারালিজম, এখনের আনসারটা অনেকে ভুল করে ফেলবা। নেভার হিয়ার্স অফ সাচ এ থিং, কখনো এমন কোনো কিছু শুনি নেই। সিইউ এবং বিইউনিটে আসে একটা প্রশ্ন, 20 এবং 21 সেশন আসে একটা প্রশ্ন। কি হতে পারে? এই যে প্রশ্নটা মূলত দিয়েছে, এই প্রশ্নটা হচ্ছে এই যে নেভার, যখন নেগেটিভ ওয়ার্ডগুলি সেন্টেন্সের শুরুতে থাকবে তখন অনেক সময় মনে রাখবা এটাকে বলা হয় ইনভার্সন অফ ভার্ব। কি বলতে পারি আমরা? ইনভার্সন অফ ভার্ব। অর্থাৎ আমার প্রশ্নটাই হচ্ছে মূলত ইনভার্সন অফ ভার্ব থেকে দিয়েছে। ইনভার্সন অফ ভার্বের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা একটু বলছি দেখো। অনেকগুলো নেগেটিভ ওয়ার্ড থাকে, যেমন আমরা বলতে পারি নেভার, হার্ডলি, স্যালডম, তারপর হচ্ছে রিয়েলি, এই ধরনের কিছু নেগেটিভ ওয়ার্ড থাকে। এবং নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্বটা আগে আসে, এরপর হচ্ছে সাবজেক্ট, কিন্তু শেষে কিন্তু কখনো ইন্টারোগেটিভ সাইন হয় না। আবার বলছি, ইনভার্সন অফ ভার্বের ফুল স্ট্রাকচারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো। কিছু নেগেটিভ শব্দ থাকে, নেগেটিভ ওয়ার্ড থাকে, অ্যাডভার্ব থাকে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্বটা আসবে, অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট। এক্ষেত্রে কিন্তু শেষে কখনোই কি বসে না? প্রশ্নবোধক চিহ্ন বসে না। তাহলে আমার এই দুইটা কখনো আনসার হবে না। তাহলে কোনটা আনসার? বি আনসার হতে পারে অথবা ডি আনসার হতে পারে। জাস্ট প্রথম বেসিক কনসেপ্ট থেকে তুমি স্কিপ করতে পারবা। তাহলে এখানে কোনটা আনসার হতে পারে একটু খুঁজে নিই। এখানে যদি হিয়ার্ট আছে, হিয়ারটা হচ্ছে ভার্বের 3য় নম্বর ফর্ম, যেটা মূলত হিয়ার শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে এসেছে? হিয়ার শব্দ থেকে। যার জন্য আমি এখানে যে ডিড আই, এটা আনসার নিতে পারবো না। তাহলে কোনটা সঠিক আনসার? সঠিক আনসার হচ্ছে হ্যাভ আই। বুঝছো কিনা বলো? আনসারটা ক্লিয়ারভাবে বুঝছো কিনা বলো? তাহলে এটি প্রশ্নটা মূলত আমাদের ইনভার্সন অফ ভার্ব থেকে হচ্ছে প্রশ্নটা দেওয়া। তাহলে কোনটা আনসার হবে? আনসার হচ্ছে হ্যাভ আই। এরপর আমরা আরেকটা প্রশ্ন সংগ্রহ করেছি। প্রশ্নটা কোন জায়গা থেকে একটু দেখে নিই। সেটা হচ্ছে এই প্রশ্নটা একটু দেখো কি আছে। দে আর এনগ্রেসড ইন স্টাডিজ অ্যান্ড ড্যাশ, এখানে কোনটা আনসার হতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু অনেকের জন্য কনফিউজিং পার্ট হতে পারে। এগুলোকে বলা হয়, এই যে এখনের যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে তুমি যদি সেন্টেন্সে কখনো সো দেখো, সো দিয়ে একটা প্রশ্ন দিছে, অথবা একটা টু দিয়ে অথবা অলসো দিয়ে প্রশ্ন দিছে, তখন তোমাকে মাথায় রাখতে হবে প্রশ্নটা দিয়েছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কোন ধরনের এগ্রিমেন্ট? সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচারটা যদি তুমি একটু দেখো, তাহলে কিন্তু তুমি এটা আনসার দিতে পারবা। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচারটা বলছি। প্রথমে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে। কি থাকবে? একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পর আমাদের একটা কি থাকতে পারে? একটা অ্যান্ড থাকবে। কি থাকবে? একটা অ্যান্ডের পর একটা কমা। সেক্ষেত্রে আমি মনে রাখবো দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে আমার সাবজেক্ট, এরপর হচ্ছে আমার একটা ভার্ব,
এবং সাবজেক্ট ভার্বের পরে অলসো অথবা টু হবে। তাহলে অলসো এবং টু কোথায় হয়? শেষে হয় সাবজেক্ট ভার্বের পর। কিন্তু সো যদি থাকে, যদি সো থাকে সেটা উল্টা হয়। সো এর পরে হচ্ছে ভার্ব হয়, সেটা অক্সিলারি ভার্ব হতে পারে অথবা মেইন ভার্ব হতে পারে। এবং এটার পরে হচ্ছে আমরা কি বসাবো? একটা সাবজেক্ট বসাবো। কি বসাবো আমরা? সাবজেক্ট বসাবো। যার জন্য আমরা এখানে কি আনসার হতে পারে? আমার এটাও আনসার, আমার কোনটা আনসার হতে পারে আমরা একটু দেখি। সেটা অর্থের উপর বেস করে আমরা আনসারটা নিতে হবে। আমরা এ নাম্বার আনসারটা নিতে পারবো, ঠিক আছে? কোনটা আনসার দিতে পারে একটু দেখো। আমাদের এখানে সো যেহেতু আছে, এটা কখনো নিতে পারবো না, যেহেতু সো এর পর একটা সাবজেক্ট চলে আসছে, এটা নেওয়া যাবে। সো এর পর ভার্ব কোথায় আছে? এতে আছে, সিতে আছে এবং ডিতে আছে। তাহলে কোনটা সঠিক আনসার হবে? আমরা একটু সঠিক আনসার কি হতে পারে? আমি যেটা স্ট্রাকচার বুঝে দিয়েছি, কোনটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে এম হবে। কেন এম হবে? সেটা হচ্ছে সো এম আই হবে, কারণ এই পাশে প্রেজেন্ট টেন্স আছে, যার জন্য এখানে এমটা হচ্ছে আই এর সাথে ডু সাধারণত মিলে না। সাধারণত আই এর সাথে যেটা সাধারণত মিলবে সেটা এম বলতে পারি। তাহলে স্ট্রাকচারটা আবার বলছি, আমার যদি টু অথবা অলসো থাকে সেটা সাবজেক্ট ভার্বের পর টু অথবা অলসো থাকবে। আর যদি সো থাকে, সো এর পর অক্সিলারি ভার্ব থাকে এবং অক্সিলারি ভার্বের পরে আমার একটা সাবজেক্ট থাকবে। আশা করি ক্লিয়ার। তাহলে প্রশ্নটা এই পার্টের আমি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্নটা সংগ্রহ করেছি। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ছাড়া আমাদের এই পার্টের নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কিন্তু প্রশ্ন করতে পারে, যার জন্য আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট দুইটি পার্টে কিন্তু আমরা ভালো মতো দেখব। এরপরে আরেকটা কনফিউজিং পার্ট একটু দেখো। It is important that the dean opens dash the admission. Are you তে আসা একটা প্রশ্ন, কোনটা আনসার হতে পারে? উইল কনফার্ম, আমি একটু পেনটা নিয়ে নিই, সেটা হচ্ছে উইল কনফার্ম হবে, কনফার্মস নাকি মাস্ট কনফার্ম? কোনটা আনসার হতে পারে? এই পার্টে তোমরা অনেকে বলতে পারো দ্য ডিন অফিস তো একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, জাস্ট হয়ে যাবে, একটা ভার্বের সাথে অ্যাস হয়ে যাচ্ছে কনফার্মস। বাট এই প্রশ্নটা আমাদের যেখান থেকে দিয়েছে সেটাকে বলা হয় প্রেজেন্ট সাবজাংটিভ। কোন ধরনের বলা হয়? প্রেজেন্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। এমন কিছু সাবজাংটিভ ওয়ার্ড আছে, এস মানে হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। এই সাবজাংটিভ ওয়ার্ডের পর একটা দ্যাট থাকবে। অনেক সময় দ্যাট যদি দেখো একটু চিন্তা করবা প্রশ্নটা কি সাবজাংটিভ থেকে দিয়েছে কিনা। কিভাবে বুঝবো? সাবজাংটিভের কিছু শব্দ আছে, আমরা হ্যাকগুলো তোমাদেরকে দেখাবো। এই সাবজাংটিভের পর একটা দ্যাট থাকবে, দ্যাটের পর একটা সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পর আমাদের কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। যাই থাকুক না কেন, সাবজেক্ট সিঙ্গুলার থাকুক প্লুরাল থাকুক, যাই থাকুক না কেন, আমার ক্ষেত্রে সবসময় হচ্ছে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। যার জন্য আমার এখানে দ্যাট অলরেডি দেখতে পাচ্ছে, এবং ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, ডিমান্ড, আস্কড, এগুলো সবগুলো হচ্ছে একটা সাবজাংটিভ ওয়ার্ড। যার জন্য আমরা এখানে খালি গোলে উইল কনফার্ম বসাতে পারবো না, মাস্ট কনফার্ম বসাতে পারবো না। একদম ভার্বের বেস ফর্মটি আমাকে এখানে বসাতে হবে, যার জন্য আমার সঠিক আনসার বি, কনফার্ম। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা কোন জায়গা থেকে দিয়েছে? প্রশ্ন হচ্ছে আমাদের সাবজাংটিভের যে অংশগুলো আছে সেই অংশগুলো থেকে প্রশ্ন দিয়েছে। এরপরে প্রশ্ন সবাই পারবো, এই প্রশ্নটা একদম সহজ এবং আমি আশা রাখছি প্রশ্নটা সবাই আনসার দিতে পারবো। কি আছে? আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সাধারণত সেন্টেন্স কত প্রকার এটা তোমরা জানো? দেখি বলো তো, কারা কারা বলতে পারেন সেন্টেন্স আসলে কত প্রকার? সবাই বলবে সেন্টেন্স আসলে 5 প্রকার। সেন্টেন্স কত প্রকার সেটা আমরা কিন্তু এই শব্দগুলো থেকে জেনে নিতে পারি। সেটা 1 2 3 4 5 6 7 8, তাহলে কয়টা ডিজিট আছে? 8টা ডিজিট। দ্যাট মিনস আমরা বলতে পারি দেয়ার আর 8 কাইন্ডস অফ সেন্টেন্স। কত ধরনের সেন্টেন্স আছে? 8 ধরনের সেন্টেন্স। তার মধ্যে 5 ধরনের হচ্ছে মিনিং এবং 3 ধরনের হচ্ছে স্ট্রাকচার। তাহলে এটার মিনিং থেকে কোন ধরনের হতে পারে একটু দেখি। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? যদি সেন্টেন্সে প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, ডোন্ট থাকে, অথবা ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ল্যাড দিয়ে শুরু হয়, তখন তাকে আমরা বলতে পারি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলতে পারি আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। এখানে কোথায় প্লিজ দিয়ে অথবা কাইন্ডলি দিয়ে শুরু আছে একটু দেখো। অনেক আনসার দিয়ে ফেলেছো, দ্যাটস গ্রেট, কনগ্রাচুলেশন। সো শাহজাহান, এখানে কোনটা আনসার হবে? সেটা হচ্ছে প্লিজ হেল্প মি অনলি দ্য বক্স। একজন জিজ্ঞেস করছো ক্লাস রেকর্ডেড থাকবে কিনা? ইয়েস, ক্লাস রেকর্ডেড থাকবে। সেই রেকর্ডেড ক্লাসগুলো থেকেও কিন্তু তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখে আসতে পারবা। ওকে, তাহলে আমার এই বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করতে পারে। সেজন্য ইজিয়েস্ট পার্টগুলো একটু কিন্তু ভালো মতো দেখতে হবে। প্রশ্ন কিন্তু খুবই সহজ ছিল। এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটা একটু দেখো, যে প্রশ্নটা কোথায় ভুল আছে। আমাদের 4টা অপশন, আমি প্রতিটা পাঠের পরে কিন্তু বেশ কিছু পিন পয়েন্ট এরগুলো নিয়ে ধারাবাহিকভাবে আয়োজন করছি। তাহলে কি আছে? দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্ট টু ডু দেয়ার অ্যাসাইনমেন্ট ইন টাইম। একটু আগে আলোচনা করেছিলাম। প্রশ্নটা মূলত আমাকে দিয়েছে কজেটিভ ভার্ব থেকে। কোন ভার্ব থেকে? কজেটিভ ভার্ব। অনেকে চিন্তা করছো যে আমরা এই বিষয়গুলো কিভাবে বুঝবো, যে কোন জায়গা থেকে প্রশ্ন দিয়েছে সেটা কিভাবে বুঝবো। আসলে প্র্যাকটিস করতে করতে তুমি একটা স্ট্রং ধারণা নিতে পারবা যে আমার প্রশ্নগুলো আসলে কোন জায়গা থেকে করা হচ্ছে।
তাহলে এইখানে আমি একটু আগে আলোচনা করেছিলাম কয়েকটা কনসেপ্টিভ শব্দ আছে, আর একটু বলছি মেক, ল্যাট অথবা হেল্প, এটা একটু বলছি দেখো। এটা এনি টেন্সে থাকতে পারে, এটা কি থাকতে পারে এনি টেন্স। যদি এনি টেন্সে থাকে এটার পরে একটা অবজেক্ট থাকবে, অর্থাৎ কনসেপ্টিভ ভার্বের পরে আমার একটা অবজেক্ট থাকবে, এই অবজেক্টের উপর বেস করে আমার এখানে ভার্বটা বসবে, এটা হচ্ছে হ্যাক। কনসেপ্টিভ ভার্ব থাকবে 5টা কনসেপ্টিভ ভার্ব, মেক, ল্যাট, হেল্প, হ্যাভ, গেট, এনি টেন্সে থাকতে পারে। এরপর অবজেক্টের উপর বেস করে আমার এখানে একটা ভার্ব বসবে। তাহলে একটু দেখো, মেক, ল্যাট, হেল্প, এটার উপর যে টেন্স থাকুক না কেন, যে অবজেক্টে থাকুক না কেন, আমার এরপর সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু আমার হ্যাভ এবং গ্যাট নিয়ে যত ভেজাল, হ্যাপের পর এবং গ্যাটের পর যদি বস্তু থাকে, বস্তুবাচক কোনো অবজেক্ট থাকে, তখন আমার ভার্বের 3য় নম্বর ফর্ম হয়। কিন্তু ব্যক্তিবাচক থাকলে কি হবে, ব্যক্তিবাচক যদি থাকে, হ্যাপের পর যদি ব্যক্তি থাকে, এই যে একটা দারুণ একটা মানুষ আছে, তখন 2+ ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু আমার যদি হ্যাপের পরে কোনো একটা ব্যক্তিবাচক কোনো কিছু থাকে, তখন আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাবো। কি বসাবো, ভার্বের বেস ফর্ম। তাহলে কোনটা আনসার হবে, সেটা হচ্ছে টু ডান বলছে অনেকে, টু ডান হবে না, আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে টু শব্দটা হবে না, শুধুমাত্র ডু হবে। কারণ হ্যাপের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট আছে, দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট, যার জন্য আমরা টু ডু না বলে শুধুমাত্র কি বলবো, শুধুমাত্র হচ্ছে আমরা ডু বলবো। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার। আর বেশি প্রশ্ন নাই, অনেকে অনেকক্ষণ ধরে ক্লাস করছো এবং টায়ার্ড হয়ে গেছো, আমি এক প্রকারের টায়ার্ড, সো এগুলো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখবো। এখন আসতেছি ওয়ান ফাইন মর্নিং। তাহলে ওয়ান ফাইন মর্নিং শব্দটা কি হতে পারে, দেখি এটা কারা আনসার দিতে পারো। এই যে ওয়ান ফাইন মর্নিং, এটাকে অ্যান ইডিয়মস হবে, ফ্রেজ হবে, ক্লজ হবে, আর একটা সেন্টেন্স হতে পারে। কোনটা আনসার হবে, ওয়ান ফাইন মর্নিং মানে একটা সুন্দর সকালকে বোঝাচ্ছে, এবং ওয়ান ফাইন মর্নিং অনেকে বলতে পারে ফাইন শব্দটা থেকে ভার্ব, ক্লজ হয়, ক্লজ হবে না, এটা হচ্ছে একটা ফ্রেজ। কি ওয়ান ফাইন মর্নিং যে শব্দ আছে এটাকে বলতে পারে দ্যাট ইজ কল ওয়ান কাইন্ডস অফ ফ্রেজ। কি বলেন তো, ওয়ান কাইন্ডস অফ ফ্রেজ। এবং ফ্রেজগুলো নিয়ে একটু আলোচনা করি। ফ্রেজ মূলত হচ্ছে পার্টস অফ স্পিচের মতো কাজ করে, তবে পার্টস অফ স্পিচ 8টা, কিন্তু ফ্রেজ 7টা। ফ্রেজ কয় প্রকার, 7 প্রকার। এছাড়া ফ্রেজের যে 7 প্রকার যে পার্টস অফ স্পিচ আছে, সে শুধুমাত্র এক ধরনের ফ্রেজ নেই, সেটাকে বলে প্রনাউন ফ্রেজ। এছাড়া আরও কয়েক ধরনের ফ্রেজ আছে, এগুলো কিন্তু ভালো মতো জেনে নিবা। সেটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ, জিরান ফ্রেজ, আর একটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, জিরান ফ্রেজ ওয়ান কাইন্ডস অফ নাউনের মতো কাজ করে, আবার পার্টিসিপল ফ্রেজ এক ধরনের অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমরা যখন ফ্রেজ নিয়ে আলোচনা করব, তখন এটা নিয়ে কিন্তু অনেক ভালো আলোচনা করব, আমরা একেবারে টোটা পয়েন্টগুলো একেবারে বুঝিয়ে দেবো তোমাদেরকে। এই প্রশ্নটা যারা পারবা তার জন্য মোবাইল রিসার্চ আছে। দেখি, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। কোথার নিচে দাগ আছে এটা লক্ষ্য রাখতে হবে। অফ বিউটি, এখানে দাগ আছে মূলত হচ্ছে আমার অফ বিউটি শব্দের নিচে দাগ আছে। এ থিং অফ দিলে কিন্তু আমরা পারতাম, এটা নাউন ফ্রেজ হতো, কারণ এটা আমার আর্টিকেল দিয়ে শুরু আছে। যখন কোনো কিছু আর্টিকেল দিয়ে শুরু হবে, তখন সেই ডিটারমিনার দিয়ে শুরু হয়, আনডাউটেডলি সেটা নাউন ফ্রেজ হয়। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে অফ বিউটি শব্দ আছে। তাহলে অফ বিউটি অনেকে বলতে পারো অফ বিউটি প্রেপোজিশন দিয়ে শুরু আছে, দ্যাট মিনস 100% প্রেপোজিশনাল ফ্রেজ না, এটা ভার্বাল ফ্রেজ কখনো হবে না, নাউন ফ্রেজ হবে না, দুইটা কাটা, হয় সেটা প্রেপোজিশনাল ফ্রেজ, না হলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি আনসার দিতে পারবে একটু দেখো, আমি একটা কনফিউশনটা এখন দূর করে দিচ্ছি। আমরা জানি প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি, ক্লেস টুফেল বইতে আছে 41 নম্বর পেজের নিচে করে, যদি সেটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন দিয়ে শেষ হয়, তখন তাকে আমরা বলতে পারি একটা প্রেপোজিশনাল ফ্রেজ। সঠিক এটা, কিন্তু কম্পিটিটিভ এক্সামে এটা একটু ডিফারেন্স হয়। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলে প্রেপোজিশন মানে হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশন দিয়ে শেষ হবে। তাহলে এটা কি হবে, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। যদি প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হয়, সেটা যদি নাউন অথবা প্রনাউনের আগে থাকে, তখন সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যখন সেটা ভার্বের আগে থাকবে, তখন সেটাকে আমরা বলতে পারবো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অফ বিউটি শব্দটা কার আগে আছে, অ্যাথিং এর আগে আছে, তাহলে অ্যাথিং একটা নাউন ফ্রেজ। একদম সোজা বাংলায় যদি বলি, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রেপোজিশনাল ফ্রেজ। আরেকটা প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সেও যদি নাউন বা প্রনাউনের আগে থাকে, কারণ নাউন বা প্রনাউনকে কেমন মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পাশাপাশি আন্টি, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যদি প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সে যখন ভার্বের পরে থাকবে, তখন তাকে আমরা আবার বলবো একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তাহলে এটা কি হবে, যেটা নাউনের আগে আছে, আনডাউটলি দ্যাট ইজ কল্ড দ্য ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? অনেক কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ দাগে আসবা, প্রেপোজিশন ফ্রেজ কিন্তু সঠিক আনসার না। ওকে, ক্লিয়ার? এরপরে প্রশ্ন, এটাও 100% তোমরা পারবা এবং 100% ভুল করবা। কি আছে দেখো, আই ডোন্ট নো, আমি জানি না, হয় হি লিভস, আমি জানি না সে কোথায় বাস করে। অনেকে বলতে পারবো যেহেতু হয় আর আছে, এটা মনে হয় আমার একটা প্রিন্সিপাল ক্লজ তো কখনো হবে না,
আমার এখানে কখনো সঠিক আনসার এটা প্রিন্সিপাল ক্লজ হয় না, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু আছে। তাহলে কি হবে? হয় হি লিভস, অ্যাডভার্বিয়াল ফ্রেজও মনে হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না, কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ আমার ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো, এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পরে পুরো লাইনটা, অর্থাৎ ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের পর পুরো ক্লজটা আমার যখন কোনো একটা নাউন অথবা প্রনাউনকে অথবা নাউন ফ্রেজকে মডিফাই করে, তখন তাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। এটা তো সবাই জানে। আবার এই পার্টটা যদি ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো যদি কোনো একটা ভার্বকে মডিফাই করে এবং সেটা দ্বারা যদি ম্যানার, প্লেস, টাইম, রিজন, দ্যাট মিনস এমপিটিআর বোঝায়, তখন সেটাকে আমরা বলতে পারি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু অনেক সময় এটা ছাড়াও আমাদের একটা কনফিউজিংয়ের পার্টে দিতে পারে। সে কনফিউজিং পার্ট কি? অনেক সময় তোমার দেখা যাচ্ছে তোমার প্রশ্নটা, অর্থাৎ ওই ফ্রেজ দ্বারা যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, ওই ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় এবং হোয়াট দ্বারা প্রশ্নগুলো আনসার পাওয়া যায়, তখন সেটা আবার হবে একটা নাউন ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ হতে পারে? নাউন ফ্রেজ। আমি একেবারে ক্লিয়ার করে দিচ্ছি, ডাব্লিউ যুক্ত ওয়াটের আগে যদি নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে পুরোটা, তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এনপিটিআর বোঝায় ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব ফ্রেজ। আর যদি হোয়াট অথবা ইট দ্বারা রিপ্লেসমেন্ট করে পাচ্ছি, তখন সেটা আমরা কি বলতে পারি? ফ্রেজ না, সরি, ক্লজ। তখন আমরা কি বলতে পারি? একটা নাউন ক্লজ। দেখো, আই ডোন্ট নো, আমি কি জানি না, আই নো ইট। দেখো, এটা পড়াটা বন্ধ করে তুমি আই নো ইট, আমি এটা জানি। ইট দ্বারা রিপ্লেসমেন্ট করা যাচ্ছে, হোয়াট দ্বারা প্রশ্নগুলো আনসার পাচ্ছি। তো ইট এবং হোয়াট দ্বারা প্রশ্নগুলো আনসার পেলে অনেকে বলছে অ্যাডভার্ব হবে না, এটা আনসার নাউন ফ্রেজ, নাউন ক্লজ। তোমরা কার কয়টা হচ্ছে আমি কিন্তু এরপর ডিজিটগুলো গণবো যে 30টার মধ্যে কে কয়টা আনসার দিতে পারতেছো। এরপরে দ্য কমপ্লেক্স সেন্টেন্স, আমার প্রশ্নটা মূলত দিয়েছে চেঞ্জিং সেন্টেন্স থেকে। সেই কনসেপ্টগুলো কি আছে দেখো, হি ইজ টু উইক টু ওয়ার্ক। ওকে, তাহলে এই সেন্টেন্সটা আমরা জানি সেন্টেন্স সিম্পলে আছে, সিম্পল থেকে কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। এবং এইটার রেস্ট্রিকশন আমরা জানি, যখন সেন্টেন্সে টু থাকবে, একটা টু এর জায়গায় সো হয়, আরেকটা টু এর জায়গায় দ্যাট হয়। এরপর সাবজেক্ট আনতে হয়, এরপর হচ্ছে ক্যান অথবা আমরা কি আনবো? কুড আনবো। ক্যান অথবা কুড নট আনা হয়, ক্যান অথবা কি আনতে হয়? কুড নট আনতে হয়। তাহলে ইজিলি তোমরা সেন্টেন্স স্ট্রাকচার পেয়ে গেছো। কারণ কোথায় টু এবং কোথায় দ্যাট আছে একটা তো নাই, শুধু সঠিক আনসার এটাতে আছে। এবং আরও মনে রাখবা, কখন ক্যান হবে, কখন কুড হবে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে ক্যান, যদি ফার্স্ট ফর্ম থাকে কুড। দেখো এখানে ইজ আছে, এর নাম সঠিক আনসারটা কি? এটা 1 নম্বরটা হচ্ছে সঠিক আনসার। প্রশ্ন অনেক বড় দেখে কিন্তু তোমরা ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই। যদি স্মার্ট প্রিপারেশন নিতে পারো, তাহলে এই কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো ধরনের কনসেপ্টগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা, অনেক ভালো করতে পারবা। এই প্রশ্নটা অনেকে চিন্তা করছো, কিরে, ক্যান ইউ টেল মি ওয়াই ডিড ইউ নট স্পিক দ্য ট্রুথ? আর তুমি কেন সঠিক আনসারটা বলছো না? এটার কনফিউজিং পার্ট কি হতে পারে একটু দেখো। কি সঠিক আনসার এখানে? কোনটা সঠিক আনসার হতে পারে দেখে বের করো তো। এখানে ওয়াই ডিড ইউ নট স্পিক হবে, দ্যাট হোয়াই ডিড ইউ স্পিক হবে। দ্যাট এবং হোয়াই কখনো দুইটা একসাথে হয় না। হোয়াই ইউ ডিড নট স্পিক হবে, হতে পারে হোয়াই ইউ নট স্পিক হবে, তাহলে আমি বি অথবা সি কখনো হবে না। তাহলে আমার আনসার আছে দুইটা, এ হতে পারে অথবা আমার আনসার কি হতে পারে? সি হতে পারে। এই প্রশ্নটা মূলত আমাকে করেছে, এটাকে বলা হয় এমবেডেড কোয়েশন। কোন ধরনের কোয়েশন? এমবেডেড কোয়েশন। অনেক ধরনের কোয়েশন আছে, তার মধ্যে একটা বলা হয় ট্যাগ কোয়েশন, এটা সবাই জানি। ইয়েস নো কোয়েশন, যেটা ইয়েস নো আনসার করলে পাওয়া যায়। আর একটা ডাব্লিউএস কোয়েশন। কিন্তু আরেকটা কোয়েশন আছে এমবেডেড কোয়েশন। এমবেডেড কোয়েশনের ক্ষেত্রে আগে একটা সেন্টেন্স থাকবে, একটা ক্লজ থাকবে, এরপর এমবেডেড, এরপর ডাব্লিউ যুক্ত ওয়ার্ড থাকবে। এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলোর পর আমার একটা সাবজেক্ট আসে, সাবজেক্টের পর একটা কি আসে? ভার্ব। একদম যদি সিম্পলভাবে বলি, এমবেডেড কোয়েশন তুমি ডাব্লিউএস কোয়েশন আমার মাঝখানে দেখেছো, দেখলে মাথায় রাখবে এটা এমবেডেড কোয়েশন থেকে দিয়েছে, কোনো কিছু এমপ্রেসাইজ করা। এবং এরপর সাবজেক্ট আছে, সাবজেক্টের পর কি আসে? ভার্ব আসে। তাহলে এখানে কোথায় সাবজেক্ট, এরপর ভার্ব আছে? দেখো এখানে কিন্তু সাবজেক্ট নাই, শুধুমাত্র ভার্ব দিছে। তাহলে সঠিক আনসারটা হচ্ছে কত? সি। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা কিন্তু এমবেডেড কোয়েশন থেকে দিয়েছে এবং এমবেডেড কোয়েশনের বিষয়গুলো কিন্তু তোমরা একটু ভালো মতো মনে রাখবা। আমরা দেখতে তো প্রায় শেষ হয়ে গেছে, আর মাত্র 3টা প্রশ্ন আছে। তাহলে আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নটা আমি বেশিক্ষণ নিব না এবং আশা রাখছি তোমরা প্রশ্নটা পারবা। এটা অনেকবার বেশি এসেছে এবং প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি আছে? আমার এখানে একটা দ্যাট দেখতে পাচ্ছি, একটা কি আছে? একটা দ্যাট আছে। দ্যাট যেহেতু আছে এবং এসেনশিয়াল শব্দ আছে, সাবজাংটিভ থেকে প্রশ্ন দিয়েছে এবং সাবজাংটিভের পরে আমার অর্থাৎ সাবজাংটিভ ওয়ার্ড একটা দ্যাট থাকবে, দ্যাটের পর আমার সাবজেক্ট কী থাকুক সেটা আমার কোনো মাথা রাখার দরকার নাই। এরপর হচ্ছে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে কখন এখানে ইজ নট হবে না, এখানে শুধুমাত্র হবে বি নট দিতে পারো। অর্থাৎ অ্যামিস আর ওয়াচ এর ভার্বের বেস ফর্ম হচ্ছে কি? শুধুমাত্র বি হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন এটা ক্লিয়ার আশা করি। সাবজাংটিভ থেকে প্রশ্ন দিয়েছে,
আমি আর এক্সপ্লেন করছি না। আমাদের 28 এবং 29 দুইটা প্রশ্ন আছে। তাহলে এই প্রশ্নের আনসার কি হতে পারে? এই প্রশ্নটা আমরা ভোকাবুলারির অংশ থেকে প্রশ্ন নিয়েছি। কোথায় বলা আছে একটু দেখো, কোথায় কোনটা সঠিক অ্যান্সার? ইউর সিস্টার ইজ গুড ড্যাশ কুকিং। তাহলে গুডের সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয় এবং সেটা বলে দিচ্ছি। গুডের পর দক্ষতা, দক্ষ, স্কিল, সেটা কোনটা হয়? গুড অ্যাট। কি হয় বলো তো? সেটা হচ্ছে গুড অ্যাট। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে কোন হচ্ছে দক্ষতা। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে কি? দক্ষতা। তাহলে গুডের সাথে কি হবে? সেটা হচ্ছে অ্যাট হয়। গুডের সাথে কি হয়? গুডের সাথে সাধারণত আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা সাধারণত অ্যাট শব্দটাই হবে। লাস্ট প্রশ্ন, শেষ মনে হয় আমাদের 28টা প্রশ্ন প্রায় শেষ। আমাদের আজকের কোয়েশ্চনের জার্নি শেষ। এখন আমরা কোন কোন টপিকগুলো তোমরা পড়বা এটা একটু দেখাবো। আমাকে একটু জানাও যে অনেকক্ষণ তো ক্লাস করছো তোমরা, প্রায় 1 আওয়ার্স ক্লাস হয়ে গিয়েছে। একটু জানাও যে এইখানে এতটুকু পর্যন্ত সম্পূর্ণ বুঝতে পেরেছো কিনা। এখন আমি দেখাবো যে আমরা যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষা দিব সেই ক্ষেত্রে আমাদের কয়েকটা অংশ, কয়েকটা পার্ট থেকে প্রশ্ন আসে। আমি এখানে কয়েকটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টগুলো সংগ্রহ করেছি, যেগুলো তোমরা খাতা লিখে নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এছাড়া আরেকটা পরামর্শ থাকবে, ইয়ার কোয়েশনটা সলভ করে বুঝতে পারবো। লাইক তোমার যেখানে পরীক্ষা, লাইক তুমি মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছ, মেডিকেলে কিন্তু 15 নম্বর ইংলিশ আছে, অথবা তুমি যেখানে পরীক্ষা দিতে চাও না কেন সেখানের কোয়েশ্চেন ব্যাংকটা যদি পড়ো তাহলে তুমি দেখতে পাবো কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ওই প্রশ্নগুলো তোমার মতো করে প্ল্যান করে তুমি পড়তে পারো। তবে আমি একেবারে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো গ্রামার অংশ নিয়ে একটু আলোচনা করছি। জাস্ট একবার পড়াই দিচ্ছি। দেখো, নাউন নিয়ে প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা কিন্তু আমি আলোচনা করেছি। নাউন, প্রনাউন নিয়ে কিন্তু কমন মিস্টেকের পার্টগুলো থেকে প্রশ্ন আসে। এরপর হচ্ছে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভের কিন্তু অ্যালোয়ার সংক্রান্ত কনফিউজিং পার্টগুলো থেকে প্রশ্ন আসতে আমরা দেখেছি। এরপর হচ্ছে অ্যাডভার্ব বা ইনভার্সন, একটু আগে পড়েছিলাম। ইনভার্সন মানে একটা নেগেটিভ শব্দ থাকবে, ওই নেগেটিভ শব্দের পরে হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্বের পরে হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে। এরপর হচ্ছে ভার্ব। ভার্বগুলো নিয়ে অনেক ডিটেলসভাবে কনসেপ্টগুলো জানতে হবে। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ থেকে প্রশ্ন হয়, আবার হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব থেকে প্রশ্ন হয়, জিরান ইনফিনিটিভ পার্টিসিপল থেকে প্রশ্ন আসে। জিরান এবং পার্টিসিপল এটা হচ্ছে হট একটা কনসেপ্ট। এরপর হচ্ছে পজিটিভ ভার্ব, প্রবলেম ভার্বগুলো থেকে প্রশ্ন হয়। এই ফুল প্যাকগুলো আমরা ভার্ব থেকে হচ্ছে জেনে নিব। আবার মর অক্সিলারি থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। এরপর হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বগুলো নিয়ে আলোচনা করেছি। 5টা শব্দ থাকে, সেটা হচ্ছে অ্যাম, মেক, লেট, হ্যাভ, এরপর হচ্ছে গেট। এই শব্দগুলো কিন্তু আমরা ভালো মতো পড়বো। এরপর হচ্ছে ভার্ব অ্যাট দ্যাট রিকোয়ার্স, দ্যাট ভার্বগুলো নিয়ে বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো নিয়ে আমরা পড়বো। ওকে, এরপর দেখো ইনফিনিটিভ এবং জিরান এবং কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা একটু জেনে নিবা। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটু পার্থক্য আছে। এরপর হচ্ছে প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স থেকে কিন্তু প্রশ্ন হয়। কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করেছি 0, 1, 2, 3। ড্যাংলিং মডিফায়ার অথবা এটাকে বলা হয় যে ড্যাংলিং পার্টিসিপল, মডিফায়ার অথবা পার্টিসিপল বলা হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কমন মিস্টেক পার্টগুলো জানবা। ডাবল কম্পারেটিভ আলোচনা করেছি আমি। এরপর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন থেকে প্রশ্ন আসে, যে ফ্যান বয় সংক্রান্ত যে বিষয়গুলো। এরপর হচ্ছে অ্যাম্পেয়ার্ড কোয়েশন আলোচনা করেছি, মাঝখানে ডাব্লিউএস কোয়েশন থাকবে। এরপর সাবজেক্ট ভার্ব হয়। এরপর হচ্ছে রিডিউস, অ্যাডজেটিভ ক্লজ। ওই যে বলেছি অ্যাজ ক্লজ সংক্রান্ত একটু মাথায় রাখবা। অ্যাডজেটিভ, নাউন অথবা অ্যাডভার্ব বিষয়গুলো। রাইট ফর্মস অফ ভার্ব, যে টু যুক্ত বিষয়গুলো আলোচনা করেছি। ট্যাগ কোয়েশন, হ্যাঁ ট্যাগ কোয়েশনটা একটু মাথায় রাখবা। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, সেন্টেন্স কারেকশন, এগুলো হচ্ছে সবগুলো গ্রামার পার্টগুলো। একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই পার্টগুলো একটু আগে শেষ করার জন্য চেষ্টা করবা। ওভারঅল আমি কিন্তু আজকে একটা ধারণা দিয়েছি, এই কনসেপ্টগুলো থেকে কিন্তু তুমি একটা খুব একটা ভালো একটা স্মার্ট কনসেপ্ট নিতে পারবা। এরপর হচ্ছে আমাদের ভোকাবুলারি এবং অন্য পার্ট কী কী প্রশ্ন আছে দেখো। এটা গেল গ্রামার। গ্রামার ছাড়াও আমাদের অনেকগুলো কনসেপ্টগুলো ভালো মতো দেখতে হবে। সেটা হচ্ছে ভোকাবুলারি, সিনোনিম আসতে পারে, ফ্রেজ, ইডিয়মস, অ্যানালজি। সি ইউনিটে সবচেয়ে বেশি আসে। তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের প্রিপারেশন হয়েছে তোমরা যারা অনেকগুলো সেখানে অ্যানালজি থেকে আসে। এরপর সেন্টেন্স কমপ্লিটেশনস, এরপর স্পেলিং, ট্রান্সলেশন, এইটার গ্রুপ ভার্ব আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসে, এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এরপর যারা বি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, বি ইউনিটের তোমরা বিগত 2 বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখতে পাবা তোমাদের মোস্ট অফ দ্য প্রশ্নগুলো তোমার টেক্সট বুক থেকে দিয়ে থাকে, যেটা আমরা এসএসসিতে পড়েছি ইংলিশ ফর টুডে। ওইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসে থাকে। সে প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে নেবে। ক্লিপস টু ফেল, চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা প্রিপারেশন নিয়েছে ক্লিপস টু ফেল থেকে অনেকগুলো প্রশ্ন হয়। আর যারা আইবিএর প্রিপারেশন নেবে সেক্ষেত্রে কিন্তু ক্লিপস টু ফেলে অবশ্যই ক্লিপস টু ফেলের কিছু শেষ না করলেও ক্লিপস টু ফেলের কিছু প্র্যাকটিস টেস্ট এবং মিনি টেস্ট আছে, ওই বিষয়গুলো পড়বা। এবং প্রতিটা টপিকের পর বেশ কিছু এক্সারসাইজ পার্ট আছে। এক্সারসাইজ পার্টগুলো আবার বলছি, ক্লিপস টু ফেলের এক্সারসাইজ পার্টগুলো এবং হচ্ছে মিনি টেস্ট, প্র্যাকটিস টেস্ট খুব ভালো মতো একটু প্র্যাকটিস করবা।
এরপর হচ্ছে ব্যালেন্স টু ফেলের মধ্যে 138টা মেবি প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো একটা পিন পয়েন্ট আর একটা সেন্টেন্স কারেকশন, এইগুলো একটু ভালো মতো দেখে নিবা। এরপর হচ্ছে মেবি প্র্যাকটিস টেস্ট 8টা প্র্যাকটিস টেস্ট আছে, 25টা করে মেবি, ওইগুলো একটু ভালো মতো পড়ে নেবা। পিটারসন টুফেল থেকে অনেকগুলো শব্দ আসে, এগুলো দেখতে পারো। আর পিটারসন টুফেলের মধ্যে বেশ কিছু প্র্যাকটিস পার্ট আছে। ব্যালেন্স টুফেল থেকে অ্যানালজি এবং ব্যালেন্সের কিছু শব্দ আসে, সেগুলো দেখতে পারো। সো ওভারঅল একটা প্রিপারেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি, হোপফুলি ইউ ক্যান গেটস আইডিয়াস। এই যে আমাদের আজকের সেশনে যদি আমি একটু রিভিউ দিই তোমাদেরকে, আজকের সেশনে আমি যেভাবে কোর্স প্ল্যান সাজিয়েছি, আমার প্ল্যান ছিল এই যে আমি যে গ্রামার টপিকগুলো তোমাদেরকে লিখেছি, এই গ্রামার টপিকগুলো সম্পর্কে একটা ফুল ধারণা দেওয়া, যে কোন গ্রামার টপিক, যে টপিকগুলোর সাথে ইন্ট্রোডিউস হওয়া। আশা করি আমি কতটুকু পেরেছি জানি না, বাট আই কুড গিভ মাই বেস্ট। আমি আমার সাহায্য দেওয়ার জন্য চেষ্টা করেছি। ফলে নেক্সট টাইমে আমি এই ধরনের আরও কিছু সেশন রাখবো, যেগুলোর মাধ্যমে আমাদের কনফিউজিং পার্টগুলো দূর হবে। এছাড়া তোমাদের যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা ফ্রি টাইমে হচ্ছে আমরা তোমাদেরকে বিষয়গুলো জানাবো। আর তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাও, আমি পোস্টার দেখাচ্ছি। আমি আর কথা না বাড়িয়ে আমাদের পার্টগুলো প্রায় শেষের মতো, আমাদের একটা কোর্স, আমাদের ডিসকাউন্ট একটা কোর্সে ভর্তি চলছে 5,000 টাকা, বাট হচ্ছে আমাদের 15 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর ভর্তি হলে 2,500 টাকা মাত্র। আমাদের যারা টিচার প্যানেল আছে, টিচার প্যানেলরা সবগুলো এখানে দেওয়া আছে। সো থ্যাংক ইউ, আমাদের দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। সো ততক্ষণ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল, দেখা হবে আরেকটি ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই।